সো আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের ব্র্যাক কুমন বাংলাদেশের আজকের আয়োজনে, যেটা হচ্ছে আজকে আমাদের পুরো আলোচনার ফোকাসটা হচ্ছে প্যারেন্টিং এর উপরে আমরা আলোচনা করব। সেই আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি এবং প্রফেশনের দিক থেকে যদি বলি, আমি একজন শিক্ষা মনোবিজ্ঞানী। সো আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো। অ্যাট দ্য সেম টাইম যদি একটু শুরু করার আগে বলতে চাই, যেহেতু প্যারেন্টিং নিয়ে কথা হচ্ছে, সো কুমনের কথা কিছু আমি উল্লেখ করতে চাই। এটা কোন থেকে আয়োজিত এই প্রোগ্রাম সেজন্য বলছি না, আমার আরেকটা বড় পরিচয় হচ্ছে, এবং আমাদের আজকে যে অতিথি আমাদের সাথে আছেন তারও অনেক বড় একটা পরিচয় হচ্ছে, আমরা দুজনই কুমন প্যারেন্ট। সো কুমনের জায়গাটা থেকে এটা একটা আফটার স্কুল প্রোগ্রাম, আমরা অনেকেই জানি। এবং এই জায়গায় আমার ছেলের বয়স হচ্ছে 5 বছর। সো ওর যে ডেভেলপমেন্ট গুলো আমার চোখে পড়েছে কুমনের থ্রু, কুমনে যাওয়ার ফলে, সেই জায়গাগুলো একটু মেনশন না করলেই না। সো কুমন বেসিক্যালি যে জিনিসটা অনেক করে সেটা হচ্ছে সেলফ এবং এক্সপিরিয়েন্স থ্রু যে লার্নিং, যে আমরা কোনো একটা জিনিস যখন অভিজ্ঞতার আলোকে শিখি, হাতে কলমে শিখি, জায়গাটায় কিন্তু আমাদের শিক্ষাটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। এবং আমরা যখন নিজে নিজে শিখি, এবং আমি নিজে কি পারি, যেমন কুমনে ছোট 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 শিশুদের সুন্দর করে ওদের জুতা পরানোটা, নিজের হোমওয়ার্কটা করানো, আমার বাচ্চা নিজে বলে যে আমি করে ফেলবো। সো এই যে কথাটা, এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। অ্যাট দ্য সেম টাইম ছোট ছোট কাজগুলো নিজে করতে করতে কিন্তু ওর নিজের যে সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, যে নিজের সম্পর্কে নিজের ধারণা, আমি পারি, এই জায়গাটা আমার মনে হয় কুমনের যে লার্নিং যে ম্যাটেরিয়াল গুলো আছে, এবং কুমন যেভাবে শিক্ষার্থীদের সাথে যেভাবে আচরণের জায়গাগুলো পরিচালনা করে, তাতে একটা শিশুর এই নিজের সম্পর্কে আত্ম ইতিবাচক ধারণাটা খুব সুন্দরভাবে গড়ে ওঠে। সো আমি একদম খুব এক্সপিরিয়েন্স থেকে বললাম, এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা। এবং আমি আশা করব আমার সাথে যে আমাদের আজকের অতিথি আছেন, তানমি আপু হচ্ছেন আমার ডিপার্টমেন্টের সিনিয়র আপু। সো এবং উনিও কুমন প্যারেন্ট, উনি নিজেও একজন শিক্ষা মনোবিজ্ঞানী এবং বর্তমানে কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে শিক্ষা মনোবিজ্ঞানী হিসেবে। সো আমরা আজকে পুরোটা সময় জুড়ে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, অভিভাবকত্ব বা প্যারেন্টিং, এবং তার সাথে সাথে এই মুহূর্তে আমরা এবং আমাদের সন্তানরা সবাই কিন্তু একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা নেতিবাচক সময়ের মধ্যে পার করছি, যেটা আমরা কখনো ভাবিনি, এরকম কখনো কল্পনাও করিনি এই ধরনের সময়টা আমাদের পাস করতে হবে। সো আমাদের সবার মধ্যেই বিভিন্ন ধরনের আবেগ হচ্ছে, ইতিবাচকও হচ্ছে অনেক কিছু, নেতিবাচকও হচ্ছে, অনেকে নিজেকে খুঁজে পাচ্ছি। সো বাচ্চার সাথেও অনেক আমাদের সম্পর্কের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। তো সেখানে নিজের যত্ন অভিভাবক হিসেবে, এবং আমার সন্তানের সাথে আমার যে সম্পর্ক, আমার পার্টনারের সাথে আমার যে সম্পর্ক, সেই জায়গাগুলো নিয়ে পুরোটা সময় জুড়ে আমরা আলোচনা করব। সো আমি অনেকক্ষণ বলেছি, সো আই এম হ্যান্ডিং ওভার টু তানমি আপু। সো প্রথমে আমি একটু আপুর কাছে ইন্ট্রোডাক্টরি কিছু তো অবশ্যই জানতে চাইবো। অ্যাট দ্য সেম টাইম একটু প্যারেন্টিংটা কিন্তু এমন একটা জিনিস যেটার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। প্যারেন্টিংটা হচ্ছে আমাদের অনুভূতি, আমাদের আবেগ। আমরা যদি একটু প্রথম দিনের কথাটা ভাবি, যে প্রথম আমার সন্তানে যখন আমার কোলে, তখন ওর যে স্পর্শটা, সেই নরম নরম তুলতুলে স্পর্শটা, সেই স্পর্শটা কিন্তু আমি কোনোদিনই ভুলিনি, ভুলবো না। সো সেই জায়গাটায় প্যারেন্টিং এর সংজ্ঞাটা কিন্তু আমাদের নিজের অনুভূতি এবং আবেগটাই। সো আমরা এক একজন প্যারেন্টিং জায়গাটা, আমাদের অনুভূতিটা এক এক রকম। সো একজন প্রফেশনাল হিসেবে তানমি আপু, আপনি প্যারেন্টিং বা অভিভাবকত্বকে কিভাবে সংজ্ঞায়িত করতে চান? ধন্যবাদ আয়শা। তুমি বলেছো প্রফেশনাল হিসেবে কিভাবে সংজ্ঞায়িত করব। আমি আগে আমাদের যে ধারণা, গতানুগতিক ধারণা বা চিন্তা প্যারেন্টিং সম্পর্কে, সেটা আগে একটু বলে নিই। যে আমরা প্যারেন্টিং বলতে গেলে আসলে কি ভাবি, যে মেইনলি বায়োলজিক্যাল যে রিলেশনশিপ, যে একটা সন্তান জন্মদানের মধ্য দিয়ে আমি প্রথম নিজেকে প্যারেন্ট হিসেবে ফিল করলাম, তাই না? তো প্যারেন্টস হিসেবে যখন আমি তাকে আস্তে আস্তে তার কেয়ারিং এর জায়গাটায় যাচ্ছি, নার্সিং এর জায়গাটায় যাচ্ছি, সেভাবে কিন্তু আমি আমার প্যারেন্টস থেকে প্যারেন্টিং এর জায়গাটায় যাচ্ছি। তো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি সাইন্টিফিক্যালি আমি ডিফাইন করি, তাহলে কিন্তু আমরা দেখি যে প্যারেন্টিং এর সাথে কিন্তু আমাদের এই গতানুগতিক যে ধারণা, এটার বাইরে আরো বেশ কিছু জিনিস কিন্তু জুড়ে দেওয়া আছে। যেমন তার ফিজিক্যাল সাইড,
তার ফিজিক্যাল অ্যাসপেক্ট থেকে, তার ইমোশনাল সাপোর্ট, তার সোশ্যাল সাপোর্ট এবং মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কগনিশন বিল্ড আপ, রিলেশনশিপের ক্ষেত্রে যে বিষয়গুলো, সেগুলোও কিন্তু এটার ভেতরে ইনক্লুডেড। তো শুধুমাত্র আমি এইটুকু একটু মেনশন করতে চাই যে গতানুগতিক যে ধারণা আর আমাদের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যে ব্যাখ্যা, সেটার সাথে কিন্তু সেখানেও একটা দুই জায়গাতেই আমাদের বায়োলজিক্যাল রিলেশনশিপের কথাটা আছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এটার সাথে আরো বেশ কিছু জিনিস জুড়ে দেওয়া আছে। তো সেই দিক থেকে আমরা যদি বলি যে গার্ডিয়ানের সাথে যে ডিফারেন্স, হ্যাঁ, যে আমরা একটা শিশু অন্য কারোর কাছে মানুষ হতে পারে, একটা অন্য পরিবেশে মানুষ হতে পারে বাবা মা ছাড়াও, সেক্ষেত্রে আমরা কিন্তু বলি যে প্যারেন্টস কিন্তু অন্য জায়গায় থাকে আর সে কিন্তু আরেক জায়গায় থাকছে। তার মানে কি, সে যার কাছে থাকছে, যার দায়িত্বে থাকছে, সে কিন্তু গার্ডিয়ান হিসেবে এখানে আসছে। তো প্যারেন্টস আর গার্ডিয়ানশিপের মধ্যে আমার মনে হয় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, যে কোনটা গার্ডিয়ান আর কোনটা প্যারেন্টস। হ্যাঁ, সেই একটা জিনিস, না বলো আয়শা। একটা জিনিস হচ্ছে যে প্যারেন্টিং এর জায়গাটা, যেটা দুটা টার্ম আমরা খুব ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন আমাদের আজকের প্রোগ্রামের ফোকাসটা হচ্ছে পজিটিভ প্যারেন্টিং। সো প্যারেন্টিং জিনিসটা হচ্ছে যেটা আমরা আজকে কিন্তু এখানে দুজনের জায়গা থেকে আলোচনা করব, যেহেতু আমরা দুজনই শিক্ষা মনোবিজ্ঞানী। সো আমাদের এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে আমরা চেষ্টা করব বিষয়টিকে তুলে ধরার। অ্যাট দ্য সেম টাইম একটু বলতে চাই, যারা আমাদের সাথে আছেন, আপনাদের ভাবনাগুলো, আপনাদের প্রশ্ন বা যদি কোনো মতামত থেকে থাকে, সেটাও কিন্তু কুমনের ফেসবুক পেজ থেকে আমরা যেহেতু এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, সো আপনাদের কমেন্টগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন সেই জায়গায় কুমনের ফেসবুক পেজ থ্রু। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি আপনার নাম পরিচয় গোপন রাখতে চান, সেখানে কিন্তু কুমন ফেসবুক পেজে ইনবক্সেও আপনারা আমাদের জন্য কোনো প্রশ্ন বা আপনাদের কোনো মতামত, কোনো আইডিয়াস যদি থেকে থাকে, অবভিয়াসলি আছে। এবং আপনাদের ভ্যালুর মতামতগুলোই কিন্তু আমাদের পুরো প্রোগ্রামের পরিচালনার মূল শক্তি। এবং একটা জিনিস আপুর সাথে একটু শেয়ার করব, যে জায়গাটা অ্যাড করতে চাচ্ছি, যে প্যারেন্টিং জিনিসটা কিন্তু শুরু হচ্ছে সেই যে যখন জায়গটটা তৈরি হচ্ছে আমাদের স্বামী স্ত্রী, ওই জায়গাটা থেকেই কিন্তু একটা বাচ্চা যখন গ্র্যাজুয়ালি পেটে বড় হচ্ছে মায়ের, তখন থেকেই কিন্তু যে বিকামিং স্টেজ। রাইট, রাইট, রাইট। এবং আমরা যখন প্ল্যান করি যে আমরা একটা সন্তান নিব, আমাদের এই পরিবারের মধ্যে আরো একজন নতুন সদস্য আসবে, তো তখন থেকেই কিন্তু পুরো প্যারেন্টিংটা শুরু হয়ে যায়, অভিভাবকত্বটা শুরু হয়ে যায়। একটা প্রত্যেকটা জিনিসে একটা প্রস্তুতি কাজ করে। আবার অনেক সময় অপ্রস্তুত হয়েও বা কোনো ধরনের প্রিপারেশন ছাড়াও আমরা একটা প্যারেন্টিং এর মধ্যে ঢুকে যাই, সেটাও কিন্তু আমাদের প্যারেন্টিং এ প্রভাব ফেলে। সো আমরা পজিটিভ প্যারেন্টিং এবং প্যারেন্টিং কে যদি আলাদা করতে চাই আপু, সেই জায়গাটা ফাইন লাইনটা কোথায়? ফাইন লাইনের মেইন পিক পয়েন্টটা যদি আমি বলি আয়শা, যে পজিটিভ প্যারেন্টিং, আমরা প্যারেন্টিংটা জানলাম, গতানুগতিক ধারণা প্যারেন্টিং সম্পর্কে এবং সাইন্টিফিক ব্যাখ্যাটাও কিন্তু জেনেছি। তো সেই দিক থেকে পজিটিভ প্যারেন্টিং এর জায়গাটাও কিন্তু এসে গেছে অলরেডি। কারণ আমরা প্যারেন্টিং এ যদি কয়েকটা ছোট ছোট ভাগের কথা বলি, যেমন সিকিউর প্যারেন্টিং হতে পারে, যেটা হচ্ছে অ্যাভয়েডেন্ট প্যারেন্টিং হতে পারে। তো এই বিষয়গুলো যেটা আমরা বলছি, বাচ্চা যেখানে সিকিউর ফিল করছে, আমরা বাচ্চা বলতে কিন্তু আয়শা এখানে অ্যাডোলেসেন্টকেও, যে স্টেজে যে বাচ্চাগুলো, ওদেরকেও বোঝাচ্ছি, ওদেরকেও মেনশন করছি, যে বাচ্চাকে সিকিউর ফিল করতে হবে প্যারেন্টস এর কাছে। তার মনে হতে হবে যে না, আমার বন্ধুর মতো একজন আছে। আমি এখানে একটু ফোকাস করব যে বন্ধুর মতো এই কথাটি, বিকজ অফ আমরা অনেক প্যারেন্টসই মনে করি আমি তো, ও আমার কাছে সব শেয়ার করে, সো আমি তো ওর বন্ধু। বা এখানে একটা এজ ডিফারেন্স এটা একটা থাকবেই। তো ও যে বয়সে বিলং করে, আমি যে বয়সে বিলং করি, সেখানে একটা মেন্টাল গ্যাপ থাকবেই, এটাই স্বাভাবিক। এবং সেই দিক থেকে আমরা বন্ধুর মতো হতে পারি সন্তানের সাথে, বন্ধু না। এটা আমি এই সুযোগে জানিয়ে রাখতে চাই আর কি সবাইকে, যে আমরা যতটাই মনে করছি, তো এটা জানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি ধরেই নিচ্ছি আমার বাচ্চা সব আমাকে বলবে। আমার বাচ্চা অ্যাডোলেসেন্ট সাইডে গেছে, ওই পিরিয়ডে গেছে, সে তার ফ্রেন্ডের সাথে যেটা শেয়ার করছে, সো আমি তো ওর বন্ধু, কেন আমাকে সে পুরোটা শেয়ার করছে না? এখানে বড় একটা ভুল বোঝাবুঝি জায়গা আসে, আগে তো শেয়ার করতে, এখন করছো না। তো এই জন্যই ব্যাপারটা মেনশন করা আসলে। তো পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে আয়েশা যেটা বলছিলাম,
যে বাচ্চার সিকিউরিটির জায়গাটা থাকতে হবে, বাচ্চার ইমোশনাল, যেটা আমরা সংজ্ঞাতেও কিন্তু দেখেছি। এবং এখানে সংজ্ঞাতে যে জিনিসগুলো দেয়া আছে প্রত্যেকটা কিন্তু আমি মনে করি প্যারেন্টিং এর সংজ্ঞা হিসেবে বলা থাকলেও দ্যাটস অল অফ দ্য পজিটিভ প্যারেন্টিং সাইডস, যে তার ফিজিক্যাল সাইডটার সেফটিটা, তার ইমোশনাল জায়গাটা একটা কাভার আপ দেয়া, তার সোশ্যাল বয়সের সাথে সাথে তো সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মেন্টাল বা কগনিশন চেঞ্জটা আসছে, তার সহপাঠী চেঞ্জ হচ্ছে, তার পরিবেশ চেঞ্জ হচ্ছে, এবং ওটার সাথে কিন্তু বাচ্চাদের চিন্তা করা, এবং একটা সময় বাচ্চাকে কিন্তু মানুষ হিসেবে চিন্তা করা। পজিটিভ প্যারেন্টিং এর মেইন বিষয়টাই হলো যে আমি বাচ্চাকে যখন বাচ্চা চিন্তা এই বা এটার বাইরে মানুষ হিসেবে ভাবতে পারবো, তাহলে কিন্তু আমি ওকে ওকে শ্রদ্ধার জায়গাটা বা সম্মান যদি বলি, আমরা যে সম্মান আশা করছি, আমি কিন্তু বাচ্চাটাকে সম্মান করব, এবং সেই সম্মানের বিষয়টা ওকে বোঝানো যে আমিও তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছি, আমিও তোমাকে ভ্যালু দিচ্ছি। এবং ছোটবেলা থেকে আমি মনে করি এই জিনিসটা তৈরি হওয়া খুব জরুরি। আমি এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করলাম আসলে থিওরিটিক্যাল সাইডটা কমিট করে, যে বাচ্চার সাথে আমার অ্যাটাচমেন্ট এখানে খুব জরুরি একটা ব্যাপার। তো পজিটিভ প্যারেন্টিং আমাদের মাথায় রাখতে হবে, পজিটিভ প্যারেন্টিং কিন্তু বাচ্চার অ্যাটিটিউড না, বাচ্চার বিহেভিয়ার না, দ্যাটস মাই বিহেভিয়ার, প্যারেন্টস বিহেভিয়ার ইজ দ্য প্যারেন্টিং। সো এটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের বিহেভিয়ার দিয়ে যখন ওর সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে পারবো, কারণ শুরুতে তো বাচ্চাটা ব্ল্যাঙ্ক থাকে, শুরুতে কিন্তু আমি যা দিচ্ছি ও সেটা নিচ্ছে, ও ওর মতো করে করছে। তো আমার প্রতি ওর যে চিন্তা ভাবনা, আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, এই জিনিসগুলো জন্ম নেবে, পরবর্তীতে এগুলো পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। রাইট। সো যদি বুঝে থাকি আপু, যে জায়গাটা যে যখন যেমন অ্যাটাচমেন্টের কথাটা খুব সুন্দর করে বললেন, যে প্যারেন্টিং একটা বড় জিনিসই কিন্তু অ্যাটাচমেন্ট, এবং অ্যাটাচমেন্টে এখানে প্যারেন্টিং এর সাথে একটা সিকিউরড অ্যাটাচমেন্ট, অনেক সময় বাবা মায়ের সাথে সন্তানের একটা ইনসিকিউরড অ্যাটাচমেন্ট থাকে, অনেক সময় একটা ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট থাকে। সো অ্যাটাচমেন্ট থিওরিতে বলা হয় যে এই 3 ধরনের অ্যাটাচমেন্টের মধ্য দিয়ে সন্তানের সাথে বাবা মায়ের একটা সম্পর্ক থাকে। সো পজিটিভ প্যারেন্টিং বলতে আমরা বেসিক্যালি সেটাই বোঝাচ্ছি, যখন আমার সন্তান আমার সাথে সিকিউর, সেটা তার যে কোনো ধরনের ইমোশন হতে পারে, সে যেন এমন একটা পরিবেশ বা পরিস্থিতি যখন পায় আমার কাছে, যে সে তার সবকিছু আমার সাথে শেয়ার করতে পারছে, তার থট গুলো, তার চিন্তাগুলো, তার ভাবনাগুলো, এবং আমি যখন ওর অনুভূতিগুলোকে ওর চাহিদা অনুযায়ী ওকে বুঝে যখন আমরা ওর সাথে কাজ করছি, তখনই কিন্তু সেটা পজিটিভ প্যারেন্টিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে। সো প্যারেন্টিং এর সাথে এটাই সূক্ষ্ম একটা পার্থক্য, যে আমরা বায়োলজিক্যালি কিন্তু সবাই প্যারেন্ট। একটু আজকে ভেবে দেখতে পারি যারা শুনছি, যে পজিটিভ প্যারেন্টিং এর, এবং এটা কিন্তু কোনো বেজলাইন নাই যে আমি কিসের সাথে তুলনা করব, এটা কিন্তু প্রত্যেকটা সন্তান ইউনিক, প্রত্যেক বাবা মা ইউনিক, তাদের সাথে সন্তানের সম্পর্ক ইউনিক। তো প্রত্যেকটা সম্পর্ক নিজের মতো করে সুন্দর। তো সেই সুন্দর সম্পর্কগুলোকে যদি আমরা এক্সপ্লোর করি, তখনই কিন্তু ওই জায়গাগুলোতে আমরা প্যারেন্টিং এবং পজিটিভ প্যারেন্টিং এর জায়গাতে একটু ফাইন লাইনটা বুঝতে পারবো, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস। আচ্ছা, আমি কি তোমার জায়গাটা থেকে একটু পিক করবো একটা জায়গা, পজিটিভ প্যারেন্টিং এর জায়গা, যেটা আমি অ্যাড করতে চাই। আমরা পজিটিভ প্যারেন্টিং বলতে কিন্তু মনে করছি যে একেবারে সবকিছুতেই পজিটিভ থাকতে হবে, দ্যাটস দ্য পজিটিভ প্যারেন্টিং। সো সেখানে আমাদের এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন যে আমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা বর্ডার লাইনও থাকবে। বাচ্চার দিক থেকে কোনটা আমি অ্যালাউ করব কি করব না, সেটা আবার অ্যাটাচমেন্টের বিষয়টাই আসবে, যে আমি আমার সাথে বেশি অ্যাটাচ থাকলে সে ভালো বুঝবে মা এটা অ্যালাউ করে বা করে না, এই জায়গাটা মা পছন্দ করে বা করে না, এবং বাচ্চাও জানবে যে মাও আমি যা পছন্দ করি মা সেটা করার চেষ্টা করে, মাও জানবে এবং বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবে, বা তার অ্যাডোলেসেন্ট যে বাচ্চাটা আছে তাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি যেটা করছো সেটাকে আমি শ্রদ্ধা করছি। কিন্তু এর বাইরে কিছু বিষয়, অর্থাৎ ছোটখাটো যে বর্ডার লাইন গুলো, এটা কিন্তু পজিটিভ প্যারেন্টিং এর অন্তর্ভুক্ত। আমরা অনেক সময় এটা নিয়ে কনফিউজড হয়ে থাকি, যে অনেকে বলেন যে আপা সবসময় কি বলা সম্ভব, সবসময় ওদের মতামতে চলা সম্ভব, ওরাও তো ভুল ডিসিশন নেয়, ভুল চিন্তা করতে পারে। তো তখন আমরা এটাই একটু ক্লিয়ার করি যে পজিটিভ প্যারেন্টিং মানে তার সাথে আমি ডিসকাস করতে পারি বিষয়টা নিয়ে, ভুল সিদ্ধের বিষয়টা পরে যাই, আমি ডিসকাশনে যেতে পারি, আমি ওর মতো করে একটু চিন্তা করে দেখতে পারি কোথায় কোথায় মেইনলি আমরা ডিসকাশনের জায়গাটা যেতে পারি, এবং সেটাই পজিটিভ প্যারেন্টিং এর একটা বড়
পার্ট, মানে বলতে দেয়া। আমরা কিন্তু খুব বলতে দেয়া। ভাবি যে আমরা যখন প্যারেন্টস তখন আই নো বেটার দেন ইউ, আমার অভিজ্ঞতা তোমার চেয়ে বেশি, আমি পৃথিবী অনেক বেশি দেখেছি। আমি বাবা মাকে এখানে কিন্তু কখনোই বাবা মার দোষ দিচ্ছি না। আমরা বাবা মায়েরা একটা অস্থিরতা বা অ্যাংজাইটি থেকে, কারণ পৃথিবীটা একটা আসলেই একটা স্ট্রাগলের জায়গা। সেখানে আমি কখনোই চাই না আমার সন্তান একটা ভুল করুক, আমার সন্তান একটা বিপদে পড়ুক। সেই ভালোবাসাটা বা সেই অ্যাংজাইটিটা থেকেই কিন্তু আমরা সন্তানদেরকে একটা বর্ডার দিয়ে দেই। অনেক সময় দেখা যায় যে আমরাই ওদের ডিসিশন গুলো নিয়ে নেই। তখন দেখা যায় ওই যে সিকিউর একটা অ্যাটাচমেন্ট, যেটা বললাম প্রথমে, যে তখন বাচ্চা কিন্তু সবকিছু আমাকে বলতে সিকিউর ফিল করছে না। সো তখনই কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের এই যে প্যারেন্ট চাইল্ড যে চ্যালেঞ্জেস, যে এই যে বাধাগুলো, তখনই কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়। সো আমরা এখন যদি একটু পজিটিভ প্যারেন্টিং যে জায়গাটা আমরা একটু বুঝতে পারলাম, যে যখন একটা আমার সন্তানের ইমোশনাল হেলথের দিকে আমি ফোকাস করছি, যখন তার চাহিদা অনুযায়ী তার কি লাগবে, সেটা তার মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। আমরা কিন্তু অনেক সময় বাবা মায়েরা ভাবি যে আমি ওকে সব টাকা পয়সা দিচ্ছি, খাওয়া দাওয়া দিচ্ছি, সবকিছু ঠিক করছি। সো সেই জায়গাটা থেকে আমি প্যারেন্ট হিসেবে তো সব অনেক অনেক সময়, যেমন আমরা যেহেতু প্যারেন্টসদের সাথে কাজ করতে হয়, প্যারেন্টসরা এসে বলেন যে আমার যে সামর্থ্য নেই আপা, সে তারও বেশি ওকে দেই, তারপরও ও কেন শুনবে না। সো ওই জায়গাটা একটু সন্তানের জায়গাটায় ভাবা, কথা বলা, এটা কিন্তু শুধু প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলি, আমাদের চাহিদাগুলো জানাই, তখন কিন্তু সামনের মানুষটা, আমরা কিন্তু কেউ জাদুকর না। যেমন আমরা যদি সাইকোলজিস্টরাও আমাদেরকে সবাই কিন্তু এসে বলেন, বলেন তো আচ্ছা আপনি সাইকোলজিস্ট, আচ্ছা ভেতর কি চলছে। বলেন তো আমার মনের ভিতর কি চলছে। তো আমরাও জাদুকর না, আমরাও মানুষের আচরণ দেখে তার সাথে কথা বলে, হ্যাঁ থিওরিটিক্যাল কিছু ওরিয়েন্টেশন আমাদের আছে, সেই জায়গাগুলো থেকে পার্সোনালিটিকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তেমনি প্রত্যেকটা মানুষ ইউনিক কোয়ালিটি নিয়ে তৈরি। সো তার ইউনিক কোয়ালিটি গুলো ধরে যদি আমরা গাই, সেটা শুধু প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ সেক্ষেত্রে জন্য না। এবং আমি যেটা বলছিলাম যে কনসেপশন থেকেই কিন্তু আমাদের প্যারেন্টিংটা শুরু হয়ে যাচ্ছে। সো আমরা কিভাবে আমার সন্তানকে, প্রথম কিন্তু আমার সন্তান যে সেন্সটা ফিল করতে পারে সেটা হচ্ছে আমার টাচ। তো আমরা কিন্তু যে সাইকোলজির ভাষায় বলা হয় যে আমরা সেপারেট হতে কিন্তু অনেক অ্যাংশাস থাকি, সেপারেট হতে, সেপারেট করতে, এই যে অ্যাটাচমেন্ট যেটা বললাম, কিন্তু আমাদের প্রথম অ্যাংজাইটিটা বা অ্যাটাচমেন্ট, এই যে অ্যাংজাইটি যেটা যে ছেড়ে চলে যাওয়ার ট্রমা, এটা কিন্তু প্রথম তৈরি হয় ওই যে প্লাসেন্টা থেকে যখন আমার সন্তানকে কাটা হয়, তখনই কিন্তু সন্তানটা হঠাৎ করে বের হয়ে কোথায় এলাম, কোথায় ছিলাম, একটা থলের ভিতরে ছিলাম, একটা জায়গায় ছিলাম, এখন তো এত বড় একটা ভাস্ট পৃথিবী আমি দেখতে পাচ্ছি সামনে। তখনই কিন্তু এই জন্যই কিন্তু মায়ের সাথে সন্তানকে কি করা হয়, প্রথমেই একটা টাচ দেয়া হয়, যে গালে গাল লাগানো, বা মা দেখবেন যে বাইরের কান্ট্রি গুলোকে দেখা যায়, এটা খুব আমাদের দেশে কিছু কিছু জায়গায় খুব ভালোভাবে প্র্যাকটিস হয়, যে মায়ের বুকের উপরে ফেলে দেয় এবং স্কিন টু স্কিন টাচ। সো এটা মানে কি, যে ইউ আর ইন দ্য সিকিউর জোন। তো তখন থেকেই কিন্তু ওই যে প্যারেন্টস এর জায়গা থেকে সিকিউর যে জায়গাটা, আমরা অনেক সময় বলি যে পেটে আদর করবেন যখন সন্তান পেটে থাকছে, এটা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সিকিউর অ্যাটাচমেন্ট। সো এই জায়গাটা থেকে আমরা প্যারেন্টিং নিয়ে যখন ডিসকাস করছি, প্যারেন্টিং খুবই সুন্দর একটা জায়গা, খুবই আর্ট, প্যারেন্টিং আর্ট। তো এই জায়গাটা থেকে আমরা যদি, হ্যাঁ আমরা সবাই তাহলে আর্টিস্ট যারা বাবা মা দেখছি, এবং আমরা যদি একটু ভাবি যে আমি যে মা, এই পরিচয়টা কিন্তু আমি আমার সন্তানকে দিয়ে পেয়েছি। আমি যে বাবা, এই বাবা ওয়ার্ডটা কিন্তু আমার সেই সন্তানের জন্য আমি পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আমার সন্তানটা যেমন আমার উপর নির্ভরশীল, আমিও কিন্তু কিছু কিছু ইমোশনাল জায়গা, আমার অস্তিত্ব, সেই জায়গাটার জন্য আমার সন্তানের উপর নির্ভরশীল। সো এই জায়গাটা দুজনেরই দিক থেকে যখন ওপেন কমিউনিকেশন থাকবে, সে একদম ছোট্ট একটা বাচ্চা হোক, একদম প্রথম দিন যে বাচ্চাটা ওই যে কনসেপশন বলছি, তখনই কিন্তু সে একজন ব্যক্তি। এই শিশুটাই কিন্তু একদিন বড় হতে 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 একজন ব্যক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হবেন। সো এই জায়গাটা থেকে আমরা এখন একটু চলে যাব আপু, যে চ্যালেঞ্জেস গুলো, যে এই মোমেন্টটা যদি ধরি, যে এই করোনা সিচুয়েশন বা এই যে আমরা একটা লকডাউন পরিস্থিতির মধ্যে আছি, সো প্যারেন্ট চাইল্ড এবং বয়স ভেদে, পরিস্থিতি ভেদে অভিভাবকত্ব বা প্যারেন্টস এর যে ভূমিকা, রোল, সেই জায়গাগুলো কিন্তু সন্তানের সাথে পরিবর্তিত হয়। সো এই মুহূর্তগুলোতে, এই এখন
এখনকার সিচুয়েশন গুলোতে কি কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আপনি দেখতে পান, সেটা প্রফেশনাল দিক থেকে এবং পার্সোনালি জায়গাটা থেকে একজন মা হিসেবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে যারা দেখছেন আপনারা ফেসবুক পেজে, আপনাদের দিক থেকেও একটু জানতে চাই আমরা যে আপনারাও কি কি ধরনের ব্যারিয়ার গুলোর মধ্যে পড়ছেন সন্তানের সাথে বা আপনাদের নিজের সাথে নিজের, যেহেতু আমরা সেলফ কেয়ারটা নিয়েও একটু কথা বলবো আজকে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের কমেন্টগুলোর জন্য। আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার হলে আমাদের আলোচনাটা আরো ফলপ্রসূ হবে। তো আমি শিশির আপুকে হ্যান্ড ওভার করছি, প্লিজ, যে ব্যারিয়ার্স গুলো কি ফিল করছেন। ব্যারিয়ার্স হিসেবে প্রফেশনাল জায়গার চেয়ে আগে আমি মা হিসেবে একটু বলি। প্রথম ব্যারিয়ার্স হচ্ছে বাইরে যেতে পারছে না, চ্যালেঞ্জিং এর জায়গাটা। আমরা নিজেকে ঘরে কিন্তু আস্তে আস্তে খাপ খাইয়ে নিচ্ছি, বা বাইরে যেরকম বিজি থাকতাম এখনো কিন্তু বাসাতেও সেভাবে বিজি থাকছি, সময় কেটে যাচ্ছে। কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছে, তার রুটিনের মধ্যে আমূল একটা চেঞ্জ এসছে। তার স্কুলিং এবং তার স্কুলিং মোস্ট অফ দা বাচ্চার ক্ষেত্রে একাডেমিক সাইডটা যদি অন্য পাশে রাখি, আরেকটা হচ্ছে তার ফ্রেন্ডস যে কমিউনিকেশনের জায়গাটা, তার স্কুল এনভায়রনমেন্টে সে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, ওই বিষয়গুলো কিন্তু সে খুবই মিস করছে। তো আলটিমেটলি বাসায় থাকার ফলে তার এই যে রুটিনের চেঞ্জ, যে কোনো বাইরে সে যেতে পারছে না, বাসায় থাকতে হচ্ছে। দেন চ্যালেঞ্জিং এর জায়গাটা, এখন বাসায় থেকে সে কি করবে, তার তো করার বা করতে গেলেও আমরা হয়তো বা সে যেটা করছে আমরা হয়তো সেটা অ্যালাউ করছি না। সে তার পছন্দ একটা কিছু করছে যেটা করলে গণনা হয়ে যাচ্ছে, সে তার পছন্দ মতো একটা কিছু চাইছে যেটা করলে হয়তো বা তার তার স্বাস্থ্য ঝুঁকি আছে। ছোট্ট একটা উদাহরণ বলবো, যে কোভিডে আমরা বারবার বলছি, 19-এ বারবার বলছি যে হাত ধুতে হবে, বাচ্চারা কিন্তু ধুচ্ছে, কিন্তু এখন সাবানের ফেনা নিয়ে খেলাটা তার এতটাই পছন্দ হয়ে গেছে যে সে অনেকটা সময় কিন্তু বাথরুমে থাকতে যাচ্ছে, ওয়াশরুমে যাবে, বসে বসে বাথরুম ওই সে ওখান থেকে নিয়ে সে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেই থাকছে, ফেনাগুলো নিয়ে খেলা করছে। এখন এটা আমি কতটা অ্যালাউ করতে পারবো? আমি ছোট বাচ্চার কথা বলছি। বড় বাচ্চার ক্ষেত্রে যদি বলি, যে অ্যাডোলেসেন্সের জায়গা থেকে, যে তারা কিন্তু অনেক কিছু শেয়ারিং এর জায়গাটা থেকে বঞ্চিত হচ্ছে, বিকজ অফ এখন যদি সে ফোনে কথা বলতে চায়, যেটা সে সরাসরি তার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারে। আমার সঙ্গে যখন কথা বলবে আমি স্বভাবতই বলবো যে সকালে তো ফোন দিয়েছো, এখন তুমি কি কথা বলবা, তোমার এখন কি কথা শুনবো আবার, সারাক্ষণ তো ফোনেই কথা বলছো, তাহলে লেখাপড়াটা কখন করবা? অর্থাৎ আমাদের জায়গাটা থেকে আমরা চিন্তা করতে হবে যে ওর আসলে যে চেঞ্জ এসছে, বা ওর একটা ডেইলি রুটিন ছিল, সেই ডেইলি রুটিনে যে চেঞ্জটা এসছে, এখন বাসা থাকার ফলে সেই ডেইলি রুটিন চেঞ্জের যে জায়গাটা রুটিনে, সেটা সে কিভাবে অ্যাডাপ্ট করবে, বা সেটা সে কিভাবে চিন্তা করছে, বা তাকে আমি হেল্প করতে পারি যে তুমি কি কি করতে পারো। এখন আমাদের হাতে সময় নাই, আবার আছেও কিন্তু, যেমন আমরা কিন্তু এখন বাইরে যাচ্ছি না, তো আমরা বাইরে যেহেতু যাচ্ছি না, তো রাস্তার যানজট বা স্ট্রেসের জায়গাটা থেকে কিন্তু আমরা এখন রিলিফ পাচ্ছি। তো ওই সময়টা কিন্তু আমাদের জন্য এক্সট্রা টাইম অ্যাটলিস্ট বাসায়। তো তখন আমি কি সময়টা কিভাবে কাটাচ্ছি? আবার অপোজিট সেন্স থেকে চিন্তা করতে গেলে লোডও বেড়েছে, বিকজ অফ আগে লেখাপড়া করলেই হতো, এখন আমাকে ডিভাইসের মাধ্যমে অনলাইনে লেখাপড়া করতে হচ্ছে। তো এটা কিন্তু আমরা এখনো কিন্তু অভ্যস্ত না, আমাদের জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্যারেন্টসদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য প্রথম এক্সপিরিয়েন্স। তো সেই দিক থেকে কিন্তু আমরা চিন্তা করে দেখছি যে আমার যেটা করতে হয়তো 1 ঘন্টা লাগতো, সেখানে আমার 3 ঘন্টা লেগে গেছে। একই সাথে স্কুল, একই সাথে কুমনের কাজগুলো, বা প্রত্যেকটা কাজই আমরা এখন জানি যে আসলে অনলাইনে হচ্ছে। তো চ্যালেঞ্জের মেইন জায়গাটাই হচ্ছে রুটিন চেঞ্জ। আমি মনে করি এই যে চেঞ্জটা এসছে, এখানে এক একজনের পার্সপেক্টিভ থেকে কিন্তু এক এক রকম কথা আসতে পারে, চিন্তা আসতে পারে। এটা তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে যে কোথায় কোথায় চেঞ্জ গুলো এসছে। তো আমি প্রফেশনালি আমি বাইরে যেতাম, আমি মনে করি এখন আমি ভালো আছি, কারণ হচ্ছে আমি বাচ্চাদেরকে অ্যাটলিস্ট দেখা দিতে পারি সারাদিনে, তাই না? তো আমি এই জন্য বলছি চেঞ্জগুলো আসলে পুরো চ্যালেঞ্জটাই ডিপেন্ড করে যে সিচুয়েশনটার উপরে, তার ফ্যামিলি রুটিনের উপরে। এটা ইন্ডিভিজুয়াল, এটা ইউনিক। আমার দিক থেকে যেগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করলাম। ওকে, থ্যাংক ইউ আপু। সো তার মানে যে জায়গাটা যে আমরা কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন থেকে কিছু যেমন খারাপ পাচ্ছি, তেমন কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনের অপর পৃষ্ঠায় কিছু ভালো আছে। সো একটা কোশ্চেন রেসপন্স করতে চাচ্ছি। হুমায়রা মুস্তাফা আনিতা বলেছেন যে COVID-19 has affected children lives. They cannot go out and play with friends
as educators, we hear our students' stories about being demotivated. And how can parents support their children mentally during this pandemic? একটু অ্যাড্রেস করতে চাচ্ছি কোয়েশ্চেনটা, যে জায়গাটা যে এখন আমি বলছি, আপু আমি চাইবো আপনি একটু অ্যাড করেন। সো যেটা হচ্ছে যে ডিমোটিভেটেড হওয়ার জায়গাটায় আমরা অনেক সময় কিন্তু অবজার্ভ করে নেই বা নিজের মতো করে ব্যাখ্যা করে নেই আমার সন্তানের জায়গাগুলোকে। তো ওই জায়গাটা একটু জানতে চাওয়া যে ও ঠিক এই সিচুয়েশনটায় কি ফিল করছে। এবং প্রত্যেকটা, আমরা যেমন প্রথমেই বলেছি যে প্রত্যেকটা বয়স ভেদে আমাদের সন্তানদের কিন্তু ইমোশনাল হেলথ বলি বা তাদের ডিমান্ডগুলো বলি বা আমাদের প্রতি তাদের চাহিদাগুলো কিন্তু ভিন্ন হয় এবং পরিস্থিতি ভেদেও কিন্তু ভিন্ন হচ্ছে। সো সরাসরি একটু ওর সাথে কথা বলা যে এই যে ডিমোটিভেটেড হতেই, যেহেতু আমরা নিজেরাও যেমন একটা অ্যাংশাস সিচুয়েশনে আছি, আমরা একটা আনসার্টেনিটি, যেমন মা হিসেবে আমি হয়তো ভাবছি আমার সন্তানের লেখাপড়ায় অনেক গ্যাপ পড়ে যাচ্ছে, এবং বাবা হিসেবে হয়তো বাবা ভাবতে পারেন বাবার চিন্তাগুলো ডিফারেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মোমেন্টের আমরা যেতে পড়ছি, এটা বুঝতেই পারছি সবাই। হ্যাঁ, এবং সন্তানের জায়গা থেকেও কিন্তু যেমন যদি ধরি যে 5-6 বছরের যে শিশুটা মাত্র শুরু করলো স্কুলে যাওয়া, তার ছোট ছোট বন্ধু হচ্ছে আস্তে আস্তে করে, কিন্তু সেই জাস্ট 2 মাস না যেতে যেতেই কিন্তু ও একটা এমন সিচুয়েশনে পড়ে গেল যে একদম বদ্ধ একটা জায়গায়। যেমন আমার ছেলের অনেক প্রশ্ন থাকে, সাইকেল চালাতে যাচ্ছে না সে, তারপরে স্কুলে যাচ্ছে না সে, বাইরে ঘুরতে যাচ্ছে না। তো তখন আমরা প্যারেন্টস এর জায়গা থেকে যেটা আমরা একটু করতে পারি, ওদেরকে জানানো যে হোয়াট ইজ গোয়িং অন। ও কিন্তু পৃথিবীর একজন সদস্য, সো ওর পৃথিবীতে কি হচ্ছে ওর জানার কিন্তু পুরো দায়িত্ব, পুরো অধিকারটা আছে। তো সেই জায়গাটায় আমরা যদি ওর মতো করে আমরা একটু বলি, আমরা কি করি প্যারেন্টসরা যে খুব ইনস্ট্রাকশন দিয়ে দেই, ইনক্লুডিং মি, আমি আমাকে ইনক্লুড করে বলছি যে তুমি এটা করো, তুমি এটা করতে হবে, হাত ধো 20 সেকেন্ড, বাইরে যাওয়া যাবে না এখন, তোমার স্কুল বন্ধ, অনলাইনে সবকিছু। আমার বাচ্চাটাও কিন্তু একটা এনজাইটির মধ্যে পড়ে গেছে, ও মাই গড আমি কি করতে হচ্ছে। আগে বলতো বাবা মা মোবাইল ধরো না, এখন বলে মোবাইলে ক্লাস করো, কি অদ্ভুত একটা অবস্থা। সো তখন কি একটু সন্তানকে আমরা আর্টের থ্রু হতে পারে, আঁকা আঁকি করে, তারপরে গল্পের থ্রু হতে পারে যে কি হচ্ছে এই মোমেন্টটায়, সেটা ওকে জানাতে পারি। অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমরা করতে পারি যে এই যে কমিউনিকেশন যেটা বললাম, যে আসলেই ও কি ফিল করছে। এবং আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের ইমোশনস গুলোকেও ভ্যালু করি না। আমার রাগ হচ্ছে, না 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 আমি মেয়ে, এত রাগ করা যাবে না, মেয়েরা এত জোরে কথা বলে না, ছেলে ও মাই গড আমি কেন কান্না করছি, ছেলেরা তো কাঁদে না। সো এই যে ইমোশন গুলো আমরা ছোটবেলা থেকে যখন প্যারেন্টহুডে আমরাও যেভাবে প্যারেন্টিংটা পেয়েছি, আমরা কিন্তু সেটাই আমার সন্তানের সাথে প্র্যাকটিস করছি। আমার বাবা মা যেভাবে তার বাবা মার কাছে পেয়েছেন, সেভাবেই কিন্তু আমরা বংশ পরম্পরায় অনেক কিছু ধারণ করে নিয়ে আসছি। তো আমরা কি সেটা ধারণ করব কিনা, সেই জায়গাটাও আমরা একটু ভাবতে পারি। আপনার সন্তানকে ইনভলভ করা, আপনার সময়ের সাথে ওর মতো করে, যেমন কুমনের একটা জিনিস আমি একটু ইনক্লুড করতে চাই এখানে, যে ওখানে আমি দেখেছি যে আমাদের যে টিচাররা আছে, এডুকেটর যারা আছেন, বসে গিয়ে কথা বলেন শিশুদের সাথে একই লেভেলে। সো তখন কিন্তু আমার সন্তানকে এভাবে তাকিয়ে শুনতে হচ্ছে না যে আমার টিচার আমাকে কি বলছে, কিন্তু আমরা ন্যাচারালি কি করছি, আমরা যখন বাচ্চাকে বকা দিচ্ছি বা কিছু বলছি, আমরা কিন্তু দাঁড়িয়ে বলছি, আমরা একটু চেষ্টা করব ওর লেভেলে নেমে যাওয়ার। অ্যাট দ্য সেম টাইম ইমোশনের ক্ষেত্রে ও ঠিক কি ফিল করছে। সো এই জায়গাগুলোতে ওপেন কমিউনিকেশন অ্যান্ড ইনভলভমেন্ট। আমি রান্না করছি, আমার সন্তানকে একটু কিছু ধুইতে দিলাম, কিন্তু আমরা ভাবছি ওর ঠান্ডা লাগবে। সো ওই জায়গাগুলো যদি সেফটি মেনটেন করে আমরা যদি একটু ওদেরকে, বিভিন্ন বিছানা গোছাচ্ছি ওকে একটু দায়িত্ব দিলাম, তখন দেখা যাবে কি ওর জন্য যেমন এই সময়টা এনজয় করার জায়গা থাকবে। এবং প্যারেন্ট হিসেবে আমি এতদিন 9টা-5টা অফিস করেছি, বাইরে কাজ করেছি, আমি কিন্তু আমার সন্তানের বেড়ে ওঠাটা এত কাছ থেকে কখনোই দেখিনি। সো আই হোপ, মানে আই আম লাকি যে I'm taking this opportunity as an opportunity. So right now আমি আমার বাচ্চার সাথে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করার চেষ্টা করছি। সো ইফ আই থিঙ্ক দ্যাট ইটস অ্যান অপরচুনিটি টু কি বলবো, মিনিমাইজ দ্য গ্যাপ উইথ মাই চাইল্ড, সো টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি। সো তাহলেই কিন্তু এই যে COVID-19 সিচুয়েশন, যে কোয়েশ্চেনটা হুমায়রা আপার ছিল, সো সেই জায়গাটায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারবো। শিশির আপুর কাছে আসছি, নিহাল ভাই আমাদেরকে দেখছেন, সাচ এন ইনসাইটফুল সেশন, থ্যাংক ইউ সো মাচ নিহাল ভাই। অ্যান্ড আরো অনেকেই আমাদের সাথে আছেন। সো আরো একটা প্রশ্ন আমরা নিব, তার আগে আপু জানতে চাচ্ছি যে এই মোমেন্টে
মেন্টাল হেলথটা ভালো রাখার জন্য। এবং আরো একটা জিনিস, ইয়োগা মেডিটেশনও করতে পারে না সন্তান বাচ্চারা। আমার ছেলে আমার সাথে হ্যাঁ খুব ফানি ভাবে মেডিটেশন করে, তো আমি খুব হ্যাঁ এনজয় করি। তো আপু একটু অ্যাড করেন এই জায়গাটায়। আহ, আমি আমি একটু এই জায়গাটায় যেটা মেনশন করবো যে আমরা যখন কোন একসাথে যেহেতু আছি ফ্যামিলি, আমরা কিন্তু দেখেছিও যে ফ্যামিলি ক্রাইসিস অনেক বেড়ে গেছে। এটা আমরা অলরেডি গবেষণায় উঠে এসছে যে এই সিচুয়েশনে বাসায় থাকাতে এই বিষয়গুলো বেশি হয়েছে। তো এমন কিছু জিনিস আমরা ইনক্লুড করতে পারি যেটার জন্য আমার কোনো কস্টিং নাই, আমার কোথাও যেতে হবে না, আমার মানে আমি ইচ্ছা করলে এখন এটা ক্রিয়েট করতে পারি। ওই জিনিসগুলো ভাবটাটাই হচ্ছে সবচেয়ে বড়। দেন সেকেন্ড ইনিশিয়েটিভ হচ্ছে যে এমন কিছু জিনিস যেগুলো আমি আমার মতো করে পাচ্ছি বা এখনই সম্ভব অ্যারেঞ্জ করা, যেমন স্মাইলি ফেস। এটার জন্য আমাকে কোথাও যেতে হবে না, এটা কিনে আনতে হবে না, এটা আমার এটার জন্য আমার মাইন্ড সেট আপটা চেঞ্জ করাটাই যথেষ্ট, বা চেঞ্জ না করে মডিফাই করাটাই যথেষ্ট। একটা স্মাইলি ফেস, জাস্ট একসাথে একাত্ম হওয়া, এই জিনিসগুলো, বা একটু হাগ করা, অথবা যে বাচ্চাটা বড় হয়েছে অ্যাটলিস্ট মাথায় হাত দিয়ে আমি তাদেরকে একটু এনশিওর করতে পারি, এটা তার একটা সিকিউরিটির জায়গা। তো এই জিনিসগুলো আমরা যদি বাসায় আস্তে আস্তে মেনটেন করতে পারি বা শুরু করতে পারি, আমি বলবো না যে শুরু করাটা খুব সহজ, এর কারণ এটার পেছনে ওর সাথে আমার অ্যাটাচমেন্ট, পূর্বের অ্যাটাচমেন্টটা কেমন সেটার কিন্তু বড় একটা ভূমিকা আছে। ও যদি আমাকে মিসট্রাস্টের জায়গাটা থেকে চিন্তা করে, বা ও যদি মনে করে যে না, মা আমাকে কেন ভালো ব্যবহার করছে আমার সাথে, হয়তো বা মা এখন কিছু একটা চাইবে, বা সেটা কন্ডিশনাল, তো ওই রকম মিস মেসেজ যাতে তৈরি না হয়, ওই রকম চিন্তা ভাবনা যাতে আমাদের বাচ্চাদের মধ্যে বা আমাদের ফ্যামিলির মধ্যে না আসে। সো সেই জায়গাটা থেকে আমাদের ভাবতে হবে যে আমি যখন কাজগুলো শুরু করব, দেন ফার্স্ট অফ অল আই নিড টু চেঞ্জ মাই মেন্টাল সেটআপ, যে না আমাকে রাইট। আমাকে করতে হবে বা আমি আস্তে আস্তে শুরু করব। সেকেন্ডলি, আমি বাসার সাথে সবার সাথে ডিসকাস করে নিতে পারি যে আসলে এই সিচুয়েশনে সবাই তো একসাথে আছি, এটা কিন্তু একটা আমরা একসাথে যদি করতে পারি তাহলে আসলে ব্যাপারটা ভালো। নিজেকে ডিসক্লোজ করা, নিজের শেয়ারিং এর জায়গাটাকে ওপেন করা, তাহলে বাসার অন্য সবাই যেমন আমাকে ভুল বুঝবে না, বাচ্চাটার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। আদারওয়াইজ তারা ভাববে যে হঠাৎ করে মা তো চেঞ্জ হলো কেন, এটার পেছনে তারা নেগেটিভ পজিটিভ বিষয়টা কিন্তু সার্চ করতে থাকবে। দেন আরেকটা বিষয় বলবো, আহ বাচ্চারা, মা যখন কিছু করতে চায় বা বাবা যখন কিছু করতে চায়, বাচ্চারা খুব পাজলড অবস্থায় থাকে। আমি দেখেছি এটা শুরু হয় মেইনলি বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, যে এক একজন তো এক এক পার্সোনালিটি, এক একজন এক একভাবে, আমরা ম্যাচিউর পার্সনরা এক একভাবে অ্যাটিটিউড করি, তো বাচ্চারা কিন্তু পাজল থাকে। মা বলছে করতে পারবে না, বাবা বলছে করো, ব্যাপার না। তো ওই জায়গাটাতে সে কিন্তু ক্লিয়ার না যে সে কি করবে, তার কি করা উচিত। অথবা আমার আমার মেন্টাল স্ট্রেস আছে, আমি হয়তো যেখানে ওকে বকা দিলেই হতো সেখানে আমি একটা মাইর দিয়ে দিলাম। তো ওই জায়গাটাতে নিজের কন্ট্রোলিং এর জায়গাটা, বা বাচ্চাকে নার্চার করার জন্য, বাচ্চাকে মেনটেন করবার জন্য, তার মেন্টালিটিকে মেনটেন করবার জন্য, তার হেলদি একটা মেন্টালিটির জন্য আমাদের কিন্তু একমত হওয়াটা খুব জরুরি ফ্যামিলিতে। তুমি যেটা একটু আগে বলছিলে আয়শা, যে আমরা কিভাবে কি করতে পারি, সেটার জন্য আমি এত কিছু ভূমিকা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদেরকে একমত হতে হবে। বা কারণ আমরা জানি এখন আমরা সবাই একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আছি এবং সারা বিশ্ব আছে, আমরা জানি না এটা কতদিন হতে পারে। এটা কিন্তু আনলিমিটেড লিমিটেড টাইমের জন্য এটা হয়েছে, বা ধরে নিচ্ছি যে সেটা হয়েছে। তো আমাদের বেটার হচ্ছে আমাদের জন্য আমরা এই পারপাসে যদি কোনো রুটিন করে নিই, যে যতদিন আমাকে এভাবে লক থাকতে হবে, যতদিন আমি এইভাবে পাজল থাকবো বর্ডার লাইনের মধ্যে, ততদিন আমি এভাবে এভাবে চলবো। এবং এক্সট্রা যেটা যোগ হবে সেটা হচ্ছে রিলেশনশিপ। আমি বলবো আমরা সেলফ কেয়ারের কথা হয়তো কিছুটা বলবো, চেষ্টা করব, তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু টেক কেয়ারটা খুব জরুরি। রিলেশনশিপটাকে আমরা কখনো যাচাই করে দেখি না। আমি আমার বাচ্চাকে সার্ভিস দিচ্ছি, বাট আমাকে তো অনেকগুলো রোল প্লে করতে হচ্ছে। আমি মা হিসেবে রোল প্লে করছি, ওয়াইফ হিসেবে করছি, কারো ছেলের বউ হিসেবে করছি, কারো মামি হিসেবে করছি, কারো তো বলে শেষ করা যাবে না, এবং প্রত্যেককেই অসংখ্য রোল প্লে করতে হয়। সো আমার মধ্যে আমি পাজল হয়ে যাব, এটা স্বাভাবিক। আমি মাঝে মধ্যে স্ট্রেসফুল হব, স্বাভাবিক। আমার সেটা যেন ডিপ্রেশন লেভেলে না চলে যায় সেটা মাথায় রাখতে হবে। আমাকে আমাকে আমার মতো করে সার্ভাইভ করতে হবে, এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমি মনে করি যে আগে চিন্তা করতে হবে যে এই জায়গাটা আমাকে নক করতে হবে, এই জায়গাটা আমাকে স্টার্ট করতে হবে। এই চিন্তাটা হলে হবে কি, প্রত্যেকে তার মতো করে একটা উপায় কিন্তু নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে।
এবং এখানে আপু এই যে যেমন আমরা যেমন আমাদের ইমোশনের টেক কেয়ার করি না, এবং একজন বাবারও কিন্তু অনেক দায়িত্ব। এবং যেহেতু আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হই যে ছেলেদের এত নরম হলে হয় না, ইমোশন দেখানোর কি আছে, এত এক্সপ্রেস করার কি আছে, ছেলে মানুষ হবে শক্ত। তো বাবারাও কিন্তু অনেক খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে গেলেও কিন্তু ওনারা অনেক সময় ওনাদের ইমোশনস গুলো এক্সপ্রেস করেন না। এবং সেটাই কিন্তু আমরা বাচ্চাদের প্রতিও কিন্তু সেটাই করি, যে যেমন নিজের ইমোশনটা এক্সপ্রেস করি না, সন্তানকেও কিন্তু আমরা অনেক সময় ফ্লোর দেই না ওদের ইমোশন এক্সপ্রেস করার জন্য। তো সৃষ্টি আপু যেভাবে বললেন যে আমারও অনেক স্ট্রেস হচ্ছে, অনেকগুলো রোলের মধ্য দিয়ে আমি যাই, তো আমি যদি আমার সন্তানকে শেয়ার করি যে দেখো আমার এখন এই মুহূর্তে এরকম লাগছে, সো তুমি কি আমার জন্য কিছু করতে পারো, তখন কিন্তু সন্তানটাও শিখবে যে ওর ইমোশনও ওর মাকে বা ওর বাবাকে এক্সপ্রেস করা যাবে। এবং প্যারেন্টিং বলতে আমরা কিন্তু ফ্যামিলিতে আরো অনেক মেম্বাররা থাকেন আমাদের, সো দাদা দাদি হতে পারেন, নানা নানি হতে পারেন, যার সাথে আমার সন্তানটি আছে। তো একমত হওয়াটা খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন আপু, যে একমত হওয়াটা, অ্যাট দ্য সেম টাইম কনসিস্টেন্ট থাকাটাও ইম্পর্টেন্ট। আমি আমার সন্তানকে আজকে একভাবে গাইড করলাম যে তুমি এটা 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 করবে, আবার কালকে হচ্ছে সেই জিনিসটা, যেমন খাবার টেবিলে বসে খাবে, তো আমি একদিন ডাইনিং টেবিলে খাওয়ালাম, একদিন আবার আমার পছন্দের নাটকটা হচ্ছে, সো আমি নাটকটা দেখতে দেখতে সোফার রুমে খাওয়ালাম। সো তখন কিন্তু বাচ্চা কনফিউজড হয়ে যাবে, তখন কি হবে যে তখন কনসিস্টেন্সিটা থাকবে না, সন্তান কনফিউজড হয়ে যাবে। এটা একটা জায়গায়। এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড করবো, যে আমরা ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর খেলা খেলতাম, তাই না, কাগজ দিয়ে প্লেন বানিয়ে, নৌকা বানিয়ে পানিতে ছেড়ে, তারপরে 5 গুটি খেলতাম। তো আমরা কিন্তু আমাদের এই যে এই মোমেন্টটায় আমরা খুব খুঁজে বেড়াচ্ছি আমাদের কি নাই, কিন্তু আমাদের কাছে নিরাপদ আমার বাসাটা আছে। আমরা আজকে যারা দেখছি, আমরা যদি একটু মাইন্ডফুল হই যে ঠিক এই মুহূর্তে আমার কাছে আমি নিঃশ্বাস নিচ্ছি, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমার এটা অনেক বড় রহমত আমার মধ্যে। এখন আমি দেখছি আমার দুবেলা খাওয়ার হয়তো খাবারটা বাসায় আছে। সো আমার এই যে বাসার 4 দেয়ালের মধ্যের ইকুইপমেন্ট গুলো, যা যা আমার রিসোর্স গুলো আছে, আমি সেগুলো কিভাবে ইউজ করতে পারি। তো এমন হতে পারে যে আমার 5টা আলু লাগবে, আমি আমার সন্তানকে বলতে পারি যে আমার পড়ালেখাও হলো, আমি যেহেতু আমি পড়াতে খুব পছন্দ করি অ্যাজ এ মাদার, অ্যাজ এ ফাদার, যে তুমি একটা একটা করে 5টা আলু গুনে নিয়ে আসো। সো তখন কি হচ্ছে, আমার সন্তানটাও কিন্তু খুব ভ্যালুড ফিল করছে যে ইয়েস আই এম সামবডি ইন দ্য ফ্যামিলি। অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চাটাও কিন্তু খুব বেশি একাকিত্ব বোধ করছে না, বা খুব একটা বড় কমপ্লেইন আসছে যে ইলেকট্রনিক ডিভাইসে আমরা অনেক বেশি বাচ্চারা এখন ইনভলভ হয়ে যাচ্ছে। তো সেটা যদি আমরা ইলেকট্রনিক ডিভাইসের বাইরে আমার বাসায় অন্য যা কিছু আছে, তখন যদি সেটা ইনভলভ করি আমার সন্তানকে, তখন কিন্তু সে এই যে কোভিড-19 সিচুয়েশনের এই লকডাউন পরিস্থিতিতেও আমরা কিন্তু আমার সন্তানকে খুব সুন্দরভাবে ওকে বাড়তে সাহায্য করতে পারি। কোথাও কিন্তু ওর বাড়াটা থেমে নাই, থামাটা হচ্ছে যে আমাদের এখন যে রিসোর্সটা আছে সেটাকে আমরা ক্রিয়েটিভলি কিভাবে ব্যবহার করতে পারি। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক মা, প্রত্যেক বাবা একজন করে ক্রিয়েটিভ পার্সন তার সন্তানের জীবনে, এবং এত সুন্দরভাবে ক্রিয়েট করার এবিলিটি রাখেন একজন বাবা মা তার সন্তানের জন্য, এটা কিন্তু একটা আশীর্বাদ। তো আমরা আরেকটা প্রশ্নে যাচ্ছি আপু। শারমিন জাহান খান বলেছেন যে আমার 7.5 বছরের মেয়ে ভাবতেই চায় না সে একজন মেয়ে, খুব রিয়্যাক্ট করে এবং পোশাকও সব ছেলেদের পরতে চায়, সো কি করব? ওকে, ওর ছোটবেলা থেকে আমরা এই বিষয়গুলো যখন ডিল করি, ছোটবেলার হিস্ট্রিটা কিন্তু নেই আয়শা। হ্যাঁ, যে ছোটবেলায় এই বিষয়টা কোনো না কোনো ভাবে, তুমি কিন্তু অলরেডি মেনশন করেছো কিছুটা, যে আমি আমি টেন্টেটিভ একটা অ্যান্সারেই যাচ্ছি আর কি, যেহেতু আমি হিস্ট্রিটা এখনো জানি না। তো তুমি কিছুক্ষণ আগে মেনশন করেছো ছোটবেলা থেকে আমরা কিন্তু ছেলেদেরকে একটু প্রায়োরিটি দেই, আমাদের সোশ্যাল কনটেক্সটটা এরকম। তো ওইরকম কোনো মেসেজ যদি ওর কাছে গিয়ে থাকে ছোট থেকে, যে ছেলেরাই বেনিফিটেড হয় বা ওদের চলাফেরায় কোনো রেস্ট্রিকশন নাই, তো এক একটা বাচ্চার পার্সোনালিটি তো এক এক রকম ভাবে গড়ে ওঠে। এখন ও যদি স্বাধীন চেতা হয়, আর যদিও দেখে যে না আমাকে ছেলে হলেই আমি এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবো, তাহলে কিন্তু তার মধ্যে এই ধরনের ধ্যান ধারণা আসতে পারে। দ্বিতীয়ত, যে আমি ছোটবেলায় আমার বাচ্চাটাকে যেভাবে আমরা মনে করি যে থাক, ওর বয়স তো 3 বছর, ওর বয়স তো 2.5 বছর, পড়ুক না একটা স্কার্ট, বা আমার জায়গা থেকে আমি রেস্ট্রিকশন রাখছি না, বাচ্চা হিসেবে ট্রিট করে ওকে কিন্তু আমি ওর মতো করে ছেড়ে দিচ্ছি, আমার পছন্দের ড্রেস গুলো পরাচ্ছি। বাট যখন 7 থেকে 8 বছর হচ্ছে,
বা ঠিক ওই সময় কি আমি রেস্ট্রিকশন দিচ্ছি, তুমি ছেলেদের মতো কেন হাঁটছো, তুমি ছেলেদের মতো ড্রেস কি জন্য করছো, অথচ ছোটবেলায় কিন্তু সে হয়তো একটা গেঞ্জি দিয়ে একটা টপস পরেছে, হতে পারে তার কাছে তো এটা ইজি, তার কাছে তো সে তো কোনোদিন বুঝে নাই যে এখানে কোনো রেস্ট্রিকশন আছে। তো বড় হয়ে তার চিন্তা ভাবনার সাথে আমি বলবো যে যেটা করা উচিত আপাতত, ওর ভাবনাটা না জানা দরকার। রাইট, যে রাইট। নিশ্চয়ই ও যেহেতু কাজটা করছে, ও নিশ্চয়ই একটা পজিটিভ সাইড চিন্তা করেই করছে। তো ওর ভাবনাটা না জানলে, ওর বয়সটা কত বলছিলে আয়েশা? 7 বছর, 7.5 সাত বছর। বছর 7.5 বছর। তো ওর কাছ থেকে ওর মতো করে যদি একটু কথাটা জানা যায় যে ওর ভালো লাগে, ঠিক কি কি কারণে ভালো লাগে, তোমার এরকম করতে ভালো লাগে, তাহলে তোমার কি কি করতে মানে কি জন্য ভালো লাগে একটু মেনশন যদি ওকে দিয়ে ও যদি মানে ওর সাথে করা যায়, আমার মনে হয় ওর ভাবনাটা যদি ও শেয়ার করে তাহলে এই ব্যাপারটা ডিল করা খুব ইজি হবে। বাহ, খুব সুন্দর করে বললেন আপু, যে ওকে বলার জায়গা দেয়া। অ্যাট দ্য সেম টাইম একটু অ্যাড করতে চাই এই জায়গাটায়, যে আমরা যখন প্রি ভার্বাল স্টেজ বলা হয়, যে যখন আমরা কথা বলতে শিখিনি তখনও জন্মের পর থেকে শুরু করে, তো তখন আমরা কিন্তু অনেক মেসেজ দিয়ে দিই আমাদের সন্তানদের, সেটা ভার্বাল হোক মানে কথার মাধ্যমে দেই, বা আমরা কিন্তু প্রথম ওই যে নন ভার্বালি কিন্তু আমরা অনেক ধরনের যোগাযোগ করি, যে আমরা না বলে আমাদের ইশারা, ইঙ্গিত, আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম আমাদের কমিউনিকেশনটা অন্যের সাথে যোগাযোগ করি। যেমন আজকে যে আমরা এখন কথা বলছি, আমি যদি রোবটের মতো এখন বসে যে হ্যাঁ আমরা এখন প্যারেন্টিং নিয়ে কথা বলছি, সো এই জায়গাগুলো তখন কিন্তু সুন্দর হবে না। আমরা কিন্তু অনেক নন ভার্বাল কিউজ দিচ্ছি, আমরা হাত নাড়ছি, মাথা নাড়ছি, এবং যদি একটু ভাবতে বলি যে প্রথম যে ভালো লাগাটা, সেটাও কিন্তু একটু ডিফারেন্টলি তাকিয়ে বুঝিয়েছি, একটু হেসে তাকিয়ে বুঝিয়েছি। সো প্রথমে গিয়ে বলিনি দেখো আমি তোমাকে ভালোবাসি। সো এই জায়গাটা যে আমরা নন ভার্বালি অনেক কিউ দিয়ে দিই আমাদের সন্তানদের, যে তুমি তোমাকে ছেলের মতো রেসপন্সিবিলিটি নিতে হবে। যে যেমন এটা আমি আমার একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমি ছোটবেলা থেকে, আমরা 2 বোন, সো আমি বড় মেয়ে আমার বাবা মায়ের, আমি কিন্তু সব সময় একটা ভাইব পেয়েছি আমার বাবা মায়ের দিক থেকে, যে আমার সব দায়িত্ব। তারা কখনো মুখে কিন্তু বলেননি, কিন্তু তারা সবসময় আমাকে ছেলেদের পোশাক পরাতেন। তারপরে হচ্ছে যে যে কোনো একটা খেলা হোক স্কুলের, সেটা আমি যেমন যে এক জায়গায় থাকতাম, এক জেলা থেকে আরেক জায়গায় গিয়ে আরেক জেলায় গিয়ে আমাকে পারফর্ম করতে হবে, আমি বেসবল খেলেছি, হ্যান্ডবল খেলেছি। সো ওই জায়গাগুলোতে আমি কিন্তু সবসময় একটা মেসেজ পেয়েছি যে আই এম দ্য বয় অফ মাই প্যারেন্টস। সো সেই জায়গাটা থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। সো ওই যে খুব সুন্দর করে আপু বললেন যে ওর থটটা একটু জানতে চাওয়া। সো আমরা একটু ফ্লেক্সিবলও হব এই বদ্ধ একটা সিচুয়েশনে। অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চা, আমার সন্তান কিভাবে ভাবছে সেটা যদি জানতে চাই, ও জানাগুলো কিন্তু শেয়ার করবে, এবং তখনই কিন্তু আমরা স্কোপ পাবো যে ও যদি একটু ভিন্নভাবে ভাবে, সেই ভিন্নতাকে জানা, অ্যাট দ্য সেম টাইম সেখানটা নিয়ে ওর সাথে ডিসকাশন করা বা কাজের জায়গাটা। আরেকটা সুন্দর প্রশ্ন আচ্ছা, হ্যাঁ। একটা একটা জায়গা আমি একটু এই রেফারেন্সে বলতে চাই যে বাচ্চাটার বয়স বলছিল 7 বছর, তাই না? তো সাড়ে ও সাত বছর কিন্তু জোর করে করতে 7.5। ওকে, ও কি জোর করে করতে চাচ্ছে, মানে নিজে থেকে করতে চায় হুম, এরকম? ওকে বোঝালে কেউ বুঝে কিনা বা শুনতে চায় কিনা সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে 7 বা 7.5 বছর একটা বাচ্চা আমার এগেনস্টে গিয়ে কিন্তু তারটা এস্টাবলিশ করতে চাচ্ছে। তো আমি মনে করি সে বয়স 7.5 বছরের বাচ্চা হলেও কিন্তু তার ভেতরে একটা ম্যাচুরিটি আছে। সো তাকে খুব সাবধানে ডিল করা দরকার। এবং নিজের জায়গা থেকে আমি নিজেকে কিভাবে সাজাতে চাই, হ্যাঁ, সেখানে কিন্তু ওর রাইট আছে। তো সেই জায়গাটা অবভিয়াসলি আছে। একটু, হ্যাঁ সেই জায়গাটা একটু জানতে চাওয়া, হয়তো হ্যাঁ, ওর ভাবনাটা ডিফারেন্ট হতে পারে, আমরা যদি না জিজ্ঞেস করি। আমরা যদি যেমন আমরা যখন রিয়াক্ট করি, এখানে উনি লিখেছেন যে খুব রিয়াক্ট করে, তো আমরা ও কিভাবে ইয়েস, কনভে করছি, হ্যাঁ, যে ইয়েস। ওর তার মানে জায়গাটায়। আমাদের দেখো, আমাদের আমাদের প্রতি তার ট্রাস্ট বা আমাদের প্রতি তার আস্থার জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু যাচাই করে দেখা দরকার। রাইট। কারণ এবং 7.5 বছর একটা বাচ্চা রিয়াক্ট করার যে ধরনের বিষয়গুলো, এই বয়সে তো বাচ্চারা মোটিভেটেড হয়। তো আমি প্যারেন্টস থেকে এটা অনুরোধ জানাবো যে অন্তত বাচ্চার সাথে অ্যাটাচমেন্টের জায়গাটায় আসতে হবে। এটা হুট করে এটার মধ্যে ইন্টারভেনশনে চলে গেলে হবে না, কারণ তার রাইট। এখন একটা ফিক্সড কগনিশন আছে, তার একটা সে আছে, এবং এখন সে গুছিয়ে বলতে পারে। সুতরাং তাকে তো তার ভাষায়, তার লেভেলে, তার সমপর্যায়ে গিয়ে, তার চিন্তার সমপর্যায়ে গিয়ে তাকে ডিল করতে হবে।
এবং সেটার জন্য অ্যাটাচমেন্টটা খুব জরুরি। পজিটিভ একটা অ্যাটাচমেন্ট যদি থাকে তাহলে এই ব্যাপারটা আমার মনে হয় ইজি হবে। রাইট। এবং আমরা একটু ভাববো যে আমরা কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস গুলো বলি যে যতক্ষণ পর্যন্ত একটা সমস্যা আমার দৈনন্দিন জীবনের সমস্যা না করে, আমার যে স্বাভাবিক যে দৈনন্দিন লাইফ তাতে যদি সমস্যা না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা মানসিক রোগ না বা মানসিক সমস্যা না। যেমন আমরা সবাই কিন্তু বেড়াতে যাওয়ার আগে হয়তো তালাটা চেক করি, আমরা কিন্তু সবাই হাত ধুই, তার মানে কিন্তু আমার সূচিবায়ু অসুবিধা আছে বা আমরা খুব ক্লিন থাকতে পছন্দ করি। ততক্ষণ পর্যন্ত এটা সমস্যা না, যতক্ষণ পর্যন্ত সেটা আমার দৈনন্দিন জীবনে অসুবিধা না করে। কারণ এখানে আমাদের একটা কালচারাল একটা জায়গা খেয়াল করতে পারছি যে বাবা মায়ের অ্যাংজাইটির জায়গাটা কিন্তু বুঝতে পারছি, যেহেতু বাংলাদেশের কান্ট্রি কনটেক্সটে ওনারা ভাবছেন। সো আই অ্যাপ্রিসিয়েট যে আপনারা আপনাদের অ্যাংজাইটির জায়গাটা থেকে শেয়ার করেছেন আমাদেরকে। অবভিয়াসলি রাইট। সো আমি ওটার জন্য অনেক সাধুবাদ জানাই আপনাকে শারমিন আপা। সো আমি একটু চাইবো আপনি যদি আপনার সন্তানের সাথে একটু কথা বলেন, এবং কথা বলার সময় আমরা অনেক সময় কি বলি, মানুষ কি বলবে, তুমি এত বড় হয়েছো, তুমি এখন ধীরে ধীরে বড় হচ্ছে, ছোটবেলা পড়েছো কিন্তু অন্যেরা খারাপ বলে, এটা তুমি পড়ো না, এভাবে না বলে ও কি ভেবে পড়ছে, তো ওই জায়গাটা যদি জানতে চাই এবং আমি কি ভাবছি সেই জায়গাটা যদি ওকে শেয়ার করি, তখন কিন্তু ওর বলার জায়গাটা পাবে, তখন কিন্তু রিয়াক্ট করার পসিবিলিটিটা কম। তারপরও প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল। আমরা আরও একটু এতটুকু জেনে তো ওভাবে আসলে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রত্যেকটা কেস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান, আমার নিজের পেটের 2 সন্তানই কিন্তু 2 রকম। তো ওই জায়গাটা থেকে আপনি একটু কথা বলতে পারেন ওর সাথে। আমি একটা সুন্দর প্রশ্ন নিয়ে নিচ্ছি যে জাহিদুল ইসলাম বলেছেন যে ক্যান ইউ প্লিজ শেয়ার আস হোয়াট কাইন্ড অফ গুড হ্যাবিটস উই ক্যান ডেভেলপ ইন দিস প্যান্ডেমিক। কি কি ধরনের গুড হ্যাবিটস আমরা, ওই যে বললাম যে মুদ্রার অপর পিঠটা। আমি তোমাকে একটু আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আপু? পাচ্ছি। ওকে ওকে, গ্রেট। সো মানে এই মোমেন্টে আমরা খুব নেগেটিভলি ভাবছি যে আমার কিছু হচ্ছে না, পৃথিবী থেমে গেছে, থমকে গেছে, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি। যেমন আমি পার্সোনালি যদি কিছু জায়গা বলি যে অনলাইনে এত ইউজ করা যায় অনলাইন প্ল্যাটফর্মটা, এটা কিন্তু এই সিচুয়েশনটা না আসলে আমি অনেস্টলি জানতাম না। আমি যখন অনলাইনে ক্লাস ম্যাটেরিয়াল রেডি করছি, আমি যে এত ক্রিয়েটিভ আমি ওটা জানতাম না। আমি যখন আমার বাচ্চার সাথে এত সুন্দরভাবে কাজ করছি, আমি একজন শিক্ষা মনোবিজ্ঞানী হিসেবে বাচ্চাদের সাথে 8-9 বছরের মতো কাজ করছি, কিন্তু আমি আমার বাচ্চার সাথেও যে প্রতিদিনই বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে ওকে এনগেজ করার চেষ্টা করছি, ওকে টাইম দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গাগুলো কিন্তু আমি এই সিচুয়েশনটার বাইরেই, এই সিচুয়েশনটা না এলে জানতাম না। সো মন্দের ভালো একটা কথা সবসময় থাকে। সো এই মন্দের ভালোগুলোকে যদি আমি খুঁজি, তখন কিন্তু আস্তে আস্তে করে মন্দগুলো কমে যাবে। তো শিশির আপু একটু যদি আপনার জায়গা থেকে বলেন যে এই মোমেন্টটায় কি কি গুড হ্যাবিট গুলো আমরা ডেভেলপ করতে পারি। গুড হ্যাবিটের মধ্যে আমাদের একটু সার্চ করতে হবে যে প্রত্যেকটা পার্সনই কোনো না কোনো গুড হ্যাবিটের অধিকারী এবং একাধিক গুড হ্যাবিট তাদের আছে। আমরা যেগুলো সার্চ করি না বা খুব থাকলে ওটা হয়তো ভুলে যাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়। তুমি তো এটা পারো না, তোমার তো এটা নাই, তুমি বাসা থেকে ঝামেলা করো, তুমি বাইরেও এরকম করো, বাইরে ভালো থাকো বাসায় খারাপ থাকো, মানে অনেক কিছু বলে। তো প্রথম কাজই আমার মনে হয় একটু চিন্তা করা যে এটা শুরুটা এরকম হতে পারে যে আজকে যদি আমি আমার সাথে কোনো একটা অসুবিধা হয়, আমি লাইভ কিছু বিষয় নিয়েই বলছি, যে আমার বাসায় যদি কোনো একটা ইস্যু তৈরি হয়, তাহলে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আসলে কি অসুবিধাটা আমার ছিল কিনা, এক্সপ্লেইন করা বা এক্সপ্লোর করা, ওই জায়গাটাকে ফোকাস করে ওই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করি। দেন চিন্তা করছি যে ওই সিচুয়েশনে আমার বিহেভিয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা। তারপরে চিন্তা করতে পারি, যখন আমি দেখলাম যে না হয়তো আমার ওই জায়গাটা আমি ফ্রেশ ছিলাম, ঠিক আছে, তখন আমি ভাবতে পারি তাহলে আমার হাজবেন্ড বা ওয়াইফ যে আমার সাথে এই আচরণটা করছিল সে কোনো ইস্যু ছিল কিনা। সো এক্সপ্লোরেশনের জায়গাটা আমি বলবো মেইনলি পেইন পয়েন্ট যদি এক্সপ্লোর করার থাকতে হবে। দেন যেটা করতে হ্যাবিটের মধ্যে আরেকটা হচ্ছে যেটা হেলদি, আমি গুড না বলে হেলদি কিছু হ্যাবিটের কথা মেনশন করছি, এবং আমরা সারা বছরই চিন্তা করি। এখন যেহেতু সারাক্ষণ বাসায় থাকছে, সো এগুলো এখন ম্যান্ডেটরি, বাট সারা বছরের জন্য কিন্তু এগুলো আমাদের জরুরি। দেন হলো যে একসেপ্টেন্সটা যাচাই করতে হবে।
বাসায় আমার বাচ্চা আমাকে কি বাবা হিসেবেই দেখে, নাকি আমাকে সে এনজয় করে, আমার আমার বাসার অন্য সবাই আমার প্রতি শুধু কি টাকাটার জন্যই আমার উপর ডিপেন্ড করে, নাকি আসলে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তাদের সাথে আমার আছে, বা আমি রান্না করে দিচ্ছি তাই তারা আমার সাথে ভালো ব্যবহার করছে, নাকি আসলে মানে এক্সপ্লেনের জায়গাটায় যে এই যে যাচাই করা এই বিষয়গুলো। থার্ডলি আমি যেটা বলবো, এবার কিছু স্টেপ, যেমন সেলফ কেয়ারের কথা আমরা অলরেডি বলেছিলাম, যে আমাদের গুড হ্যাবিট এবং সেলফ কেয়ারের ফলে হবে আমি বেনিফিটেড হব পার্সোনালি, আমার বাচ্চা হবে, আমার ফ্যামিলি হবে। সেলফ কেয়ারের পরে আমি মেনশন করতে চাই, যেটা প্রিভিয়াসলি আমি মেনশন করেছি, যে রিলেশনশিপটাকে একটু চেক করে নেওয়া, কারণ এইগুলো আমাদের মধ্যে কিন্তু অনেক নিয়ে আসে। তো শেয়ারিং এর জায়গাটা ওপেন করা, আমি আমার মতো করে আমার যেটা ভালো লাগে সেই জিনিসগুলো আমি করতে পারি, আমার যেটা যখন ভালো লাগবে না সেটাও কিন্তু আমাকে তাহলে একটু জানাতে হবে, যে আমার কিন্তু আসলে এখন কিছু চিন্তা করতে ভালো লাগছে না, আমাকে একটু সময় দাও প্লিজ, তুমি কাছে থেকে সময় দিতে পারো, বা প্লিজ আমাকে একটু একা একা থাকতে দাও, সেটাও হতে পারে। দেন বাচ্চাদের মধ্যে আমি এটা একটু জোর দিয়ে বলবো, প্যানিকটা কিন্তু আমাদের মাধ্যমে যাচ্ছে। আমি কোভিড-19 এর ক্ষেত্রে যদি বলি, মিডিয়ার অ্যাকচুয়ালি ওদের কাছে মেসেজটাকে না প্যানিক হিসেবে না দিয়ে মেসেজ হিসেবে দেওয়া দরকার আমাদের জন্য। কারণ গুড হ্যাবিটের মধ্যে আমি এটাই জন্য ইনক্লুড করছি যে এটার জন্য আমরা অনেকেই এখন সাফারার, কারণ আমরা তো এখন অনলাইন কাউন্সিলিং এ যাচ্ছি, তো আমরা দেখছি ইস্যুস গুলো কিন্তু সেখান থেকে, বিকজ অফ প্যারেন্টসরা ভাবছে, প্যারেন্টস কিন্তু নিজের চিন্তা করছে না যে আমার কবে করোনা হবে, সে চিন্তা করছে আমার হলে আমার বাচ্চার তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমার হওয়া যাবে না, মানে ইস্যুটা কিন্তু এখানে বাচ্চা। তারা চিন্তা করছে যে বাচ্চাটা হয়তো পিছিয়ে যাচ্ছে সবকিছু থেকে। আমরা একাডেমিক জায়গাটাতে সবসময় দেখা যায় যে খুব একটা জোর দিই যে একাডেমিক সাইড পিছিয়ে যাওয়া মানে সব দিক থেকে পিছিয়ে যাওয়া। তো বাচ্চার সাথে সময় কাটানো, বাচ্চার সাথে প্যানিকটাকে যাতে প্যানিক না সচেতনতা হিসেবে যায়, আস্তে আস্তে ভালো অভ্যাসগুলো যেন গড়ে তোলে, মেইনলি আমি রিলেশনশিপটাকে আসলে চিন্তা করছি। আর আরেকটা জিনিস একটু জোর দিয়ে বলবো, যে ডিভাইসের কথা তুমি একবার মেনশন করছিলে, আমি সেটা রেফারেন্স নিয়েই বলতে চাই যে আমি চাই আমার বাচ্চা সবসময় লেখাপড়া করবে, আমি মানে পারপাসিভ, সবকিছু পারপাসিভ বা কন্ডিশনাল। কিন্তু কমন প্যারেন্টস হিসেবে কয়েকজনের সাথে আমি যেমন ডিসকাস করি, আমি যেটা জেনেছি তারা চায় যে বাচ্চা ম্যাথে ভালো হোক, তারা চাইছে বাচ্চা স্কুলের থেকে যাতে একটু মানে যাতে অ্যাডভান্স থাকে। কিন্তু এখানে কিন্তু মেইন পারপাসটা সেটা হওয়ার চেয়ে বেটার হতো যে আমার বাচ্চা, আমি যেহেতু জানি কুমন একটা ভালো সাপোর্ট দেয়, ম্যাথ সে একটা মেথড, এমন একটা মেথডের মাধ্যমে সে ম্যাথটাকে শেখাচ্ছে যেখানে সে সেলফ ডিপেন্ডেন্সি আসছে, যেখানে বাচ্চাটার কনফিডেন্স গ্রো করছে, যেখানে বাচ্চাটা নিজে থেকে চিন্তা করতে পারছে, তার চিন্তাটা এক্সপ্যান্ড করতে পারছে, অনেক কিছু এখানে মেন্টাল কগনিশনের জায়গা থেকে সে খুব ফ্রুটফুল জায়গাটা আসছে। তো সেই জায়গাটা থেকে আমি প্যারেন্টস যদি চিন্তা করি যে ওখান থেকে শুধুমাত্র ম্যাথটা শিখবে, তাহলে কিন্তু এই জিনিস ট্রান্সফার করে বাচ্চার মধ্যে। এখন আরেকটা জিনিস যেটা ডিভাইসের কথা যেহেতু বলেছো, যে আমার বাচ্চা কিন্তু আমি মডেলিং এর জায়গাটাও কিন্তু চিন্তা করতে পারি, যে আমি যদি গল্পের বই পড়ি, বাচ্চা জানবে যে গল্পের বই বলে একটা জিনিস আছে যেটা পড়তে হয়, বাট আমরা চিন্তা করছি না, আমি তো পড়ছি না, আমার বাচ্চা কতদিন করতে দেখেছি বা গল্পের বই নিয়ে বসতে বলেছে। আমার ক্ষেত্রে অনেক এক্সকিউজ থাকতে পারে, আমি সময় পাই না, হতে পারে, কিন্তু বাচ্চার কাছে তো এটা কোনো এক্সপ্লেনেশন নাই। তো আলটিমেটলি বাচ্চার সাথে বসে কিছুটা সময় কাটানো, আমি বলবো এখন আমরা আসলে পুরো বিশ্বই একটা ক্রাইসিস মোমেন্ট পার করছি। তো ভাইয়া প্রশ্ন করেছিলেন মেইনলি, আমি দুইটা কথা শুধু বলতে চাই যে গুড হ্যাবিট বলতে এখন আমার কাছে সেটাই, যেখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমার ফিনান্সিয়াল জায়গাটা আমি কভার করব, সেটা গিয়ে যদি বাইরে যেতে হয় প্রোটেকশন নিয়ে গেলাম, বা বাসায় থাকলে আমি আমার মতো করে অনলাইনে কাজ করলাম। সেকেন্ডলি হচ্ছে যে আমি অবশ্যই আমার বাচ্চার বা আমার ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্টটাকে একটু ঝালাই করে নেব, কারণ আমাকে বাসায় থাকতে হবে, তো তো প্রত্যেকটা বাসা অনুযায়ী সে অনুযায়ী আমি জানি যে ফ্যামিলি মেম্বারদের রিকোয়ার কিভাবে আমি আস্তে আস্তে কাজগুলো শুরু করতে পারি। এক একজনের ক্ষেত্রে গুড হ্যাবিটটা হয়তো বা সেরকমই হবে। আর আরেকটা জিনিস আপু, যেটা যে নিডের উপরে, হ্যাঁ, বাচ্চারা যেমন এখন কিন্তু জানতে পাচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস বা আমার যে ল্যাপটপটা, আমার যে মোবাইলটা, তার যে হেলদি কিছু ইউজ,
যে এটা দিয়ে পড়া যায়, এটা দিয়ে শেখা, Yes. সেটাও কিন্তু ওরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে, এটাও একটা জায়গা। অ্যাট দ্য সেম টাইম আমরা একটু নিজেকেও যদি ফোকাস করি, আমরা কিন্তু সেলফ কেয়ার বললেই বলি যে ও মাই গড আপা, যেমন আমার অনেক প্যারেন্টস বলেন যে না এটা তো সেলফিশ হয়ে গেল, আমি আমার বাচ্চার খেয়াল না রেখে, আমার হাজব্যান্ডের খেয়াল না রেখে, ফ্যামিলির খেয়াল না রেখে নিজের খেয়াল করব। আসলে সেলফ কেয়ারটা কিন্তু নিজের এনার্জি বা শক্তিটাকে ব্যাক করানো, সেটা কিন্তু আমি আমার সেই যাদেরকে আমরা ভালোবাসি তাদের জন্যই করছি। এবং সেখানে গুড হ্যাবিটের মধ্যে এটাও হতে পারে যে আমি খুব সুন্দর গান গাইতে পারতাম, অনেক দিন গাইনি, তো সেটা কিন্তু আমি আমার সন্তানের সাথে গান গাইতে পারি, নিজের জন্য আবার প্র্যাকটিস শুরু করতে পারি। তারপরে এমন হতে পারে যে আমার বারান্দায় অনেক জায়গা আছে, কিন্তু আমি আগে হয়তো অত গার্ডেনিং এর শখ ছিল না, কিন্তু রাইট নাও আমার হয়তো সময় আছে, আমি গাছ লাগাতে পারি, গাছের পরিচর্যা করতে পারি, রান্না শিখা অনেকেরই কিন্তু এই অনেক ধরনের গুড হ্যাবিটই কিন্তু আমাদের এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক কোর্স আছে, আমাদের মেন্টাল হেলথ, সিকিউর ইওর মেন্টাল হেলথ বা পজিটিভ প্যারেন্টিং এর উপরও কিন্তু ছোট ছোট টুল কিট আছে। সো সেই গাইডলাইন গুলো যদি আমরা একটু ফলো করি, সেগুলোতে এনরোল হই, সেগুলোতে আবার সুন্দর করে অনলাইনে সার্টিফিকেটও দেওয়া হয়, সো ইটস অ্যান অ্যাচিভমেন্ট। So there are so many ways you can engage yourself and your child. So একটু ভাবতে হবে, কিন্তু আমরা কি করি আমি বুঝতে পারি সবার সিচুয়েশনের জায়গাটা, যে এখনকার একটা অ্যাংশাস সিচুয়েশনে আমরা নেগেটিভ ইমোশনস গুলোকে এত বেশি নিয়ে ফেলতে হচ্ছে আমাদেরকে, এবং আমাদের সোশ্যাল মিডিয়া এতে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করছে। আমি কি দেখছি সেটাও কিন্তু আমার সন্তানের ভেতরে, যে আপু যেটা বললেন যে প্যানিকটা বা অ্যাংজাইটিটা আমি কিন্তু পাস করছি। আমি যখন দেখছি 4,800, 4,008 জন, 50 জন, 53 জন মৃত্যু, আমি কিন্তু কখনোই সুস্থ শান্ত থাকতে পারছি না। সো আমিও কতবার এটা চেক করছি, আমিও কোভিড-19 রিলেটেড নিউজগুলো কতবার দেখছি, কারণ আমার সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। আর আমরা ভাবি অনেক সময় যে আমাদের একটা রিলেশন, মনে করেন যদি বিয়ে ধরি বা আমার সন্তানের সাথে আমার একটা সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কই কিন্তু যত্ন করতে হয়। যেমন একটা গাছে যেমন পানি দিতে হয়, বেশি পানি দিলেও গাছটা মরে যাবে, আবার একদম পানি না পেলেও গাছটা মরে যাবে। সো আমি যদি আমার সন্তান বা আমার পার্টনার, আমার পরিবারের সবাইকে যদি খুব বেশি খেয়াল করতে যাই, তখনও তাদের একটা প্রাইভেসিতে সমস্যা হবে। আবার যদি একদম ছেড়ে দেই, যে একদম পানিটা না দেই, তখনও কিন্তু কি হবে, তারা অ্যাবান্ডেন্ট ফিল করবে। সো এই ব্যালেন্সিংটাই কিন্তু আমাদের হেলদি হ্যাবিট। সো আমি আবারও, হ্যাঁ হ্যাঁ, তোমার রেফারেন্সে দুইটা বিষয় একটু মেনশন করতে চাচ্ছি অল্প সময়ে। প্লিজ। একটা হলো যে বলছিলে যে মৃত্যুর সংখ্যা কত, আমরা এটা যতটা ফোকাস করছি এবং নিজেরা প্যানিক হচ্ছি, সেটা ট্রান্সফার করছি বাচ্চার মধ্যে, কিন্তু পাশে কিন্তু এটাও লেখা থাকে যে কতজন রিকভার হচ্ছে। ওটাকে সেটা কিন্তু কিন্তু আমরা ফোকাস করি না। ওটাকে, আমি এই সুযোগে একটু বলে নিতে চাচ্ছিলাম এই জন্য যে ওটাকে আমরা ফোকাস করতে হবে। আর যেটা আরেকটা বলছিলে যে সেলফ কেয়ারের জায়গাটা, সেলফ কেয়ারের প্রথম শুরুটা যদি এরকমই হয় যে আমি কিন্তু, আমরা জানি যে যখন হঠাৎ করে আমাকে কেউ নাম ধরে, মানে নাম ধরে ডাকে, আমার কিন্তু ভালো লাগে, দ্যাট মিনস আমার একটা আইডেন্টিটি। সো আমি নিজেকে যখন মা হিসেবে চিন্তা করি, নিজেকে ওয়াইফ হিসেবে চিন্তা করছি, নিজেকে আদার্স রোল হিসেবে আমি নিজেকে আইডেন্টিফাই করছি, আমি তান্নি কিন্তু হারিয়ে যাচ্ছি। তো সেলফ কেয়ারের মেইন জায়গাটাই হচ্ছে যে আমি, আমার একটা নাম আছে এবং আমিও মানুষ, আমি শুধু মা না, আমি শুধু ওয়াইফ না, আমি শুধু কারো কলিগ না। সো আমি যে মানুষ, যেটা বাচ্চাদের ক্ষেত্রে শুরুতেই বলেছিলাম যে ওকে বাচ্চা হিসেবে চিন্তা করার চেয়ে জরুরি হলো ওকে মানুষ হিসেবে চিন্তা করা। এবং একই ক্ষেত্রে আমি বলবো নিজেকে আগে চিন্তা করতে হবে মানুষ হিসেবে, আমার সুখ দুঃখ, আমার চাওয়া, আমি মা বলে তো সবকিছুই বাদ দিব তা তো না, সবকিছু সহ্য করে যাবো তাও তো না, আমরা করি, এটা মার একটা ধর্ম, একটা বৈশিষ্ট্য যে মা এটা করবে। তারপরেও আমরা সেলফ কেয়ারিংটা আলাদা করে এই জন্যই বলি, কারণ এটা আমরা ভুলে যাই, এবং নিজের কথাটাই মায়ের, ভুলে যাই। সেটাই, এবং মায়ের যে বৈশিষ্ট্যর কথাটাও আমরা বলছি আপু, সেটাও কিন্তু আমার কালচার আমাকে শিখিয়েছে। এবং কিছু হরমোনাল জায়গা অবশ্যই। থেকে ওই জায়গাটা আমরা ফিল করি ভেতর থেকে। আরেকটা জিনিস বলবো যে আমরা অনেক সময় এই যে নিজের কেয়ার, এই ক্ষেত্রে ভাবি যে আমি তো সবার খেয়াল করি, অন্যেরা আমাকে বুঝে খেয়াল করবে, আমার হাজবেন্ড আমাকে বুঝে খেয়াল করবে, আমার বাচ্চার জন্য আমি বড় খাবারটা, বড় পিসটা উঠিয়ে রাখি, সো সেও আমার জন্য উঠাবে। কিন্তু ও কিন্তু ছোটবেলা থেকে দেখে বড় হচ্ছে যে মা সবচেয়ে ছোট পিসটা খায়,
এবং ও কিন্তু ওভাবেই শিখে শিখে যে আচ্ছা মা মনে হয় এটাই খায়, ও কিন্তু হুম। খারাপ ভাবে শিখছে না, ও হয়তো ভাবছে যে মায়ের পছন্দ মনে হয় ছোটটাই, সো ও তো আসলে নিজে অ্যাজ ইউজুয়াল একটা ঘটনা হিসেবে এটাকে নিচ্ছে। রাইট। সো ওই জায়গাটায় আমার কি লাগবে ওটাও কিন্তু একটু যদি আমরা বলি যে আমার নিডের জায়গাটা কি, আমার ডিমান্ডটা কি, আমি এটা চাই, অন্যেরা বুঝে নিতে পারবে না সেটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমার কি দরকার সেটা কিন্তু আমি জানবো। একটা সৌরভ পল উনি আছেন আমাদের সাথে, গ্রেট সেশন বলেছেন এবং টোটালি এগ্রি করছেন আমাদের সাথে, অ্যান্ড দ্য চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট, staying at home for such a long time, যেহেতু অনেকটা সময় ধরে আমরা আছি এবং আনসার্টেনিটি যে আরো কতদিন থাকতে হবে সেই জায়গাটা থেকে কিন্তু ক্রুশিয়াল আসলেই বাচ্চাদের জন্য এই সময়টা। সো উনি আমাদের ডিসকাশনকে অনেক সুন্দর সাধুবাদ জানিয়েছেন এবং তাসনিম তোরা উনি বলেছেন যে ভেরি নাইস, একটা সিচুয়েশনের পজিটিভ যে জায়গাটা একটা সিচুয়েশন থেকে আমরা নিলে সেই সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে ইমোশনালি হেল্প করবে এবং আমার সন্তানকেও সেও কিন্তু ওভাবেই লার্ন করবে যে হ্যাঁ প্রত্যেকটা সিচুয়েশনের পেছনে একটা যেমন নেগেটিভ অনেক কিছু আছে, পজিটিভও অনেক কিছু আছে। তানিয়া খান আছেন আমাদের সাথে, তাজওয়ারের মা। হ্যালো তাজওয়ার, তুমি কেমন আছো? আই মিস ইউ আ লট। তো উনি বলেছেন যে তাজওয়ারের সাথে আমি সরাসরি কাজ করেছি। তো তাজওয়ারের এখন 8 বছর বয়স এবং ও ইমপ্রুভ ম্যানেজেবল দেন বিফোর, মাশাল্লাহ। সো বাট লকডাউন সিচুয়েশনে সেন্সারি কিছু ইস্যুস হচ্ছে, হিয়ারিং এ হিয়ারিং এ কোনো প্রবলেম হয় মেবি সামটাইমস, কানে কিছু ঢুকানো ট্রাই করে অর অড সাউন্ড করে মাঝে মাঝে, স্পিচে হোয়াই অ্যান্ড হাউ ইয়েট টাইপ এই ধরনের কোয়েশ্চেন গুলো করতে পারে না, পড়াশোনায় অমনোযোগী হয়েছে, ক্লাস 3-তে উঠেছে, বাট মেমোরি শার্প, ফেস অ্যান্ড নেম ইলাবোরেশন নিয়ে এগুলো নিয়ে তার জায়গাটা ইমপ্রুভমেন্টের জায়গাটা উনি শেয়ার করেছেন। সো লিমিটেশনস যে জায়গাগুলো, লিমিটেশনস বলবো না, বলবো যে এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট বা কাজের জায়গাটা যে সেন্সারি কিছু ইস্যুস হচ্ছে। তো শিশির আপু আপনি নিজেও স্পেশাল নিড চিলড্রেনদের সাথে কাজ করেন, সো ওই জায়গাটা থেকে আমি একটু জানতে চাচ্ছি যখন সেন্সারি ইস্যুস গুলো হচ্ছে শিশুদের, এবং এই মোমেন্টটায় কিন্তু থেরাপিউটিক সাপোর্টটাও ঠিকভাবে অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি গুলো খুব রেগুলার ভাবে আচ্ছা, হচ্ছে না। সেন্সরির ইস্যুস এর মধ্যে কি কিছু কোনো কিছু বলেছেন আপা, যে মানে কি হ্যাঁ, ধরনের কান ইস্যুস? শব্দ কানে শব্দ শব্দ কানে কিছু ঢুকানোর শব্দ ট্রাই করছে। করে বা মুখ দিয়ে ও অড টাইপের সাউন্ড করে, যে যেটা রিপিটেটিভ সাউন্ড করছে মাঝে মাঝে। ওকে। সো এই জায়গাটা সেন্সরি অডিটরি সেন্সেশনের জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে, সো ওই জায়গাটায় কি বলতে চাও? ওকে, আমি যতটুকু পারছি এখান থেকে নিজের মতো করে বলছি, কারণ সরাসরি তো মার কাছে সাথে আমি কথা বলতে পারছি না যেহেতু। আহ, বাচ্চাটার আগে এই ধরনের কোনো হিস্ট্রি ছিল কিনা এটা জানাটা খুব জরুরি অবশ্য। হ্যাঁ, আরেকটা হচ্ছে হিস্ট্রি ছিল, সো সেন্সরি হিস্ট্রি ওর আছে। সো ওই বয়সটা জায়গায় বলবে আয়শা? ওর 8 বছর, 8 বছর। 8 বছর। আচ্ছা, তো প্রথমে হিস্ট্রিতে কি ওর মানে আগে থেকেই ছিল এবং কি পরিমাণ ছিল, এবং পরবর্তীতে এটা কমে গিয়েছিল কিনা, বা মানে কমে যাওয়ার ফলে মানে কোন প্রসিডিউরে বা কোন ইন্টারভেনশনের ফলে কমেছিল, সেটা একটা বিষয়। আরেকটা ওকে, হচ্ছে ওর কি কোনো ইইজি করানো আছে? আর সেরকম কিছু লেখা নাই বোধহয়, না? না না ইজি করানো মানে আমি যেহেতু ওর সাথে কাজ করেছি, ইজি জায়গাটায় হ্যাঁ, হ্যাঁ। ওর রিপোর্ট নর্মাল। সো ওকে। ওর জায়গাগুলোতে যেমন হিয়ারিং এ এই ইস্যুর জায়গাটায় আমার মনে হয় যে একটু এক্সপ্লোর করা, এবং অনেক সময় কি হয় যে আপু অ্যাড করেন প্লিজ, যে আমরা প্যারেন্টস এর জায়গা থেকেও হচ্ছে অনেক সময় ওয়ারিড হয়ে যাচ্ছি যে ওকে। একটু চেঞ্জ কেউ, কারণ হয় কি যখন স্পেশাল নিডের ক্ষেত্রে সন্তানের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু বাবা অনেক মায়ের বড় অনেক, ব্যাপার। এবং সেটা নর্মাল নর্মাল বা আমি আলাদা করতে চাচ্ছি না, যে আমার যে কোনো আমার সন্তানের একটা ইমপ্রুভমেন্ট, সেই জায়গাটা কিন্তু মা হিসেবে আমার অনেক ভালো লাগার জায়গা, এবং সেই জায়গাটায় যখন আবার একটু পরিবর্তন আসে আমরা অ্যাংশাস হয়ে যাই যে আমার বাচ্চাটা কালকে খুব মনোযোগ দিয়ে পড়লো, আজকে কেন মনোযোগ দিচ্ছে না। সো আমি মা হিসেবে একটু ভাবতে পারি যে আমি কি সেই অ্যাংজাইটিটা ফেস করছি কিনা, কারণ আমরা এক এক দিন আমরাও কিন্তু এক এক রকম থাকি। হুম। সো কোনো একটা ইস্যু কতটুকু হলে আমরা নিব সেটাও যদি একটু ভাবি, অ্যাট দ্য সেম টাইম আগেও যেহেতু এই ইস্যুস গুলো মোটামুটি সিমিলার টাইপের ইস্যুস গুলো হয়েছে, সো সেই প্যাটার্নটা যদি আবার একটু ফলো করি, ওকে অ্যাটেনশনের জায়গাটা, ওকে অ্যাটেনশনের জন্য এটা করছে নাকি আসলে সেন্সরি জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে দেখে করছে, সো ওই জায়গাটাও যদি একটু ভাবি
সো আমার মনে হয় এইভাবে যদি একটু আগাই, তাই না শিশির আপু? ইজ দ্যাট ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজ ইট ওকে, এভরিথিং ইজ ওকে। জাস্ট একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে ওর বয়সটা, তুমি কাজ করেছো কতদিন আগে আয়েশা ওর সাথে? ওর সাথে মোটামুটি 1-1.5 বছর হবে রেগুলার কন্ট্যাক্ট নেই, বাট তার আগে মোটামুটি রেগুলারই ছিল। তার আগে, কারণ এই 1-1.5 বছরে ওর একটা চেঞ্জ আসার কথা, মেন্টাল বা ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা চেঞ্জ আসার কথা। সো আগের কাজগুলো আমার মনে হয় আপাকে শুরু করতে পারে। তবে ও ও কতটা একসেপ্ট করছে তার উপর ডিপেন্ড করবে, কারণ তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এই কাজগুলো করার। সে কিন্তু এটার জন্য ইন্টারেস্ট ফিল করতেও পারে, আবার বিরক্তও হতে পারে। তো আমি বলবো যে ওখান থেকে কিছু কাজ আপা শুরু করতে পারে, এবং সেখান থেকে যেটা ও এনজয় করছে, মানে এটা ট্রায়াল বেসিসে করতে হবে অ্যাকচুয়ালি। কারণ বয়সটা আবার একটু বলবে কাইন্ডলি? 8 বছর আপু, 8 বছর। 8 বছর। তো হ্যাঁ, তো সেদিক থেকে কিন্তু তাহলে ওর প্রায়োরিটি বেজে কাজ শুরু করতে হবে। আর যেহেতু সে এইরকম যদি হয়ে থাকে যে সে বাইরে যেত বা বাইরের সাথে তার কন্ট্যাক্ট ছিল, এখন একদমই বাসায়, তাহলে সেইভাবে তার সাথে ও পারে, ও এনজয় করে ওই রকম কিছু কাজ আগে করে দেখতে হবে। আর সাইন্টিফিক একটা কাজ অবশ্য আপা করতে পারেন, সেটা হচ্ছে আমরা যেটাকে একটু ওই যে অবজারভেশন থেকে যে ইয়েটা করি, কাউন্টিংটা করি, যে কতটুকু করছে, কতবার করছে, অবজারভেশনের জায়গাটা থেকে আর কি। তো কখন কখন সেটা যদি করছে, করে, যে কখন কখন আগে করছে, আগে পরে কি হচ্ছে, যে ঠিক কোন মোমেন্টটায় হলো এবং সেই তারপরে জিনিসটা আমি কি করছে। করছি, রাইট? ওকে, সো এই জায়গাটা আমার মনে হয় একটু আপা আগে করে নিতে পারে। করলে হবে কি, উনি একটা অ্যাসেসমেন্টের জায়গাটা থেকে উনি একটা টেন্টেটিভ অ্যান্সার পেয়ে যাবে যে না, এই কাজের আগে করছে বা এই কাজের পরে করছে বা এই কাজটা করার পরে সে আমার অ্যাটেনশন পাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো হতে পারে। তো ওইটা মেইনলি আগে ডায়াগনোসিস করা প্রয়োজন। উনি নিজেই এটা ডায়াগনোসিস করতে পারবেন, মা নিজেই ডায়াগনোসিস করতে পারবেন যে কি কি কারণে হচ্ছে, কয়বার হচ্ছে। দেন আমার মনে হয় ইন্টারভেনশনের জায়গাটা থেকে ওকে ব্যস্ত করা, প্লাস হচ্ছে প্রিভিয়াস কিছু কাজ ও প্রেফার করে সেরকম ভাবে শুরু করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড তাজওয়ারের মা তানিয়া আপা, যে উনি খুবই একদম মার্ভেলাস একজন প্যারেন্ট, মানে শি ইজ আ, কি বলবো, যে এক্সাম্পল দিতে পারি আমি এই মাকে, খুব এত সুন্দরভাবে সন্তানের সাথে কাজ করেন। সো ইউ ক্যান ডু ইট। আমরা পরবর্তী, এবং শিশির আপু একটা সুন্দর একটা জায়গা চলে আসছে, যে ওই যে এবিসির জায়গাটা, অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স। যে জায়গাটা, যে আমরা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, যে একটা বাচ্চা মনে করেন থুতু দিচ্ছে কন্টিনিউয়াস, তো দেখা যাচ্ছে যে আমার একটা কেস ছিল নিজের, ও হচ্ছে বাবা মা যখন অফিস থেকে, দুজনই ওয়ার্কিং, তো বাবা মা যখন অফিস থেকে বাসায় আসতেন, ও 3-তে পড়ে বাচ্চাটা, তো বাবা মা অফিস থেকে বাসায় ঢোকার সাথে সাথে ও হচ্ছে কেয়ার গিভার যারা বাসায় থাকতেন তাদেরকে থুতু দেওয়া শুরু করতো। তো বাবা মা এরকম দেখা গেল যে ওনারা অফিস থেকে এসে ওকে এটা নিয়ে ব্যস্ত, তুমি কেন থুতু দাও, থুতু দিতে পারবে না, এই মানে কি বাচ্চা কি পাচ্ছে সেখান থেকে, কিন্তু বাচ্চা অ্যাটেনশন পাচ্ছে। তো ও কিন্তু এই বিহেভিয়ারটা ওর গ্র্যাজুয়ালি বাড়ছিল। সো যখন ও বাচ্চাকে আমার কাছে নিয়ে আসা হয়, আমি খুব সুন্দর করে ওর সাথে ডিসকাস করার পরে ও খুব সুন্দর করে আমাকে বললো যে আগে তো অফিস থেকে এসে মাম্মি বাবা আমার কাছে আসতোই না, এখন তো আমাকে বকা জিনিসটাই দেয়। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যে ও তো আসলে ভালো কাজ করে অ্যাটেনশন পেত না। তো তারপর রাইট, আবার সারাদিন আবার বিভিন্ন কোশ্চেন আছে, গোসল ঠিক মতো করেছো কিনা, খেয়েছো কিনা, মানে সব কন্ডিশনাল জায়গাটা, করেছো কিনা। আনকন্ডিশনাল জায়গাটা তো সে পেত না। তো সে নিজের একটা পথ বের করে নিয়েছে যে কি করে আসলে অ্যাটেনশনটা আসিক করবে। রাইট, তো আমরা একটু ভাববো যে আমাদের সন্তানরা যখন কোনো একটা কিছু করে, তার ঠিক আগে ও কি, মানে আমি কি দিচ্ছি ওকে, কি এনভায়রনমেন্ট, বা আগে কি হচ্ছে, এবং ঠিক ওই কাজটা করার পরে ও কি পাচ্ছে। কারণ আমরা একটা বিহেভিয়ার কিন্তু তখনই করি যখন সেটা থেকে কিছু পাই। যেমন একটা ছোট উদাহরণ দিই, যে স্মোকিং, আমরা সবাই জানি যে এটা একটা ব্যাড হ্যাবিট, কিন্তু তারপরেও যারা স্মোক করেন তাদের কাছে কিন্তু একটা এক্সপ্লেনেশন আছে, যে আপা gives me the relaxation. আমি যখন স্ট্রেসে থাকি, it gives me the relaxed vibe and it helps me to think. So এই স্মোকিং এর সাথে কিন্তু এটার কোনো সম্পর্কই নাই, এটা একটা সাইকোলজিক্যাল কানেকশন, যে আমি এটার সাথে, ডিপেন্ডেন্সি। রাইট, একটা ডিপেন্ডেন্সি। সো হয় কি, যে আমি কি পাচ্ছি, সে সন্তানটা কি, আমার সন্তান কি পাচ্ছে এই বিহেভিয়ারটা থেকে, অবশ্যই সে, আমি কিছু দিচ্ছি, সেটা আমার অ্যাওয়ারনেস এর মাধ্যমে দেই বা আমি আনঅ্যাওয়ারলি দিই, কিছু সে পাচ্ছে। আপু একটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মরিয়ম পারভিন শিশির আপুকে হ্যালো বলেছেন, অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউ, রিয়েলি ইনফরমেটিভ সেশন। না, ওনার একটা কমেন্ট এটা,
সো কোয়েশ্চেন যেটা হচ্ছে যে তাসনিম তোরা ওনার কাছ থেকে, ডিউরিং দিস টাইম since children are spending a long of screen time due to online classes, sometimes they feel restless. What can be done in such situations? If you could suggest some activities parents can do with their children. ওকে, আমরা আমাদের সিচুয়েশন গুলোতে এখন দেখা যায় যে অলমোস্ট আমার কাছে এমন উদাহরণও আছে যে বাসার যে হুজুর উনিও কিন্তু এখন অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমি সবাই মানে নেগেটিভলি বলছি না, পজিটিভলি বলছি, কিন্তু বাচ্চাদের সেন্স থেকে বলছি যে যে বাচ্চাটা এখন কিছুদিন যদি ও ঘরে নিজে নিজে পড়ে তাহলে আসলে কি হয়। আমার অ্যাজ এ প্যারেন্ট বলতে পারেন যে আমার কোশ্চেন কিন্তু এটা, যে আমরা তো স্ট্রেসটা কিছুটা মিনিমাইজ করে দিতে পারি কিন্তু, হ্যাঁ। সো সেদিক থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা তো ওরিড ফিল নিজেরা ওরিড থাকি বলে যে কালকের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কোচিং এর টিচারও ক্লাস নিচ্ছে, এদিকে বাসার টিচার যে সে ক্লাস নিচ্ছে, এদিকে কুমনের অনলাইন ক্লাসগুলো হচ্ছে। তো আমি মনে করি এখানে বাচ্চাদেরকে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া প্রয়োজন। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে সে যতটাই করছে সেখানে হয়তো কিছু ভুল থাকছে, হতে পারে আজকে হয়তো সে 5টার জায়গায় 3টা সাবজেক্ট কভার করছে, প্লিজ কনসিডার দ্যাট, তাই না? তো এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, যে চেষ্টা করতে হবে যে সময়টা সে অনলাইনে থাকে না ওই সময় একদম বিপরীত ধর্মী কিছু ভালো কাজে ইনভলভ করবার জন্য, বা সে ফিল করে বা সে পছন্দ করে সেরকম কিছু কাজে ইনভলভ করবার জন্য। সাপোজ হয়তো আমি তাকে ওই সময়টা পত্রিকাটা নিয়ে বসলাম, যে বাচ্চা যেটাই পছন্দ করে, অথবা আমি তার অল্প সময়ের জন্য ওকে নিয়ে বারান্দায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, অথবা একদম মানে আমার বাইরে, কারণ অনেক সময় দেখা যায়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে মোস্ট অফ দ্য টাইম বাচ্চারা যেমন অনলাইনে ক্লাস করছে, ডিভাইসের সামনে থাকছে, সেরকম বাকি সময়টা প্যারেন্টস ভাবছেন যে ওকে একটু রিল্যাক্স দেওয়া দরকার, ঠিক আছে ও গেমসটা খেলুক, তো আলটিমেটলি আইটেমটা কিন্তু সেম রিপিট করছে। তো আমি মনে করি সেই জায়গাটা থেকে ওর পছন্দ মতো করে ওকে ডাইভার্ট করা, ওকে শিফট করা ডিভাইসের বাইরে, আর কিছুটা মিনিমাইজ আমার মনে হয় করা যায়, কারণ একেবারে আমরা নিজেরাই কিন্তু এটাতে নতুন, তাই না? সেই বাচ্চাটা, এবং যেটা আমি বলেছি আগেও বলেছি যে যেখানে হয়তো আমার 1 ঘন্টা পড়াটা কভার হয়ে যেত, এখানে আমাকে 3 ঘন্টা অর্থাৎ 3 গুণ বেশি সময় নিয়ে নিচ্ছে। আমরা একজনও কিন্তু বাচ্চাকে জিজ্ঞেস করি নাই যে তোমার ফিলিংস কি, তোমার কেমন লাগছে। আমার মনে হয় এটাই ওকে অনেকটা রিল্যাক্স করবে, বিকজ অফ আমরা করছি উল্টাটা, তুমি কেন করছো না, তোমার তো এখন এটা শেষ হয় নাই, তোমাকে তো কালকের মধ্যে সাবমিট করতে হবে, অনলাইনে তো সবাই করে, তুমি কেন পারছো না। তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় কিছুটা সময় হয়তো ও করছে, কিছুটা সময় আমি ওর পাশে থাকছি, কারণ ও কিন্তু অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে। আমরা জ্যামে যে পরিমাণে রাস্তায় থাকি এবং সেটাতে যদি আমরা অভ্যস্ত হতে পারি, তো আমরা যে কত ধৈর্যশীল সেটা তো বোঝাই যায়। সো আমরা হয়তো বা নতুন রুটিন বলে আমাদের একটু সময় লাগছে, কিন্তু ওরা কিন্তু অভ্যস্ত হবে। তবে স্ট্রেস নিয়ে কোনো কিছু করাটা এমনিতেই আইটেমটা কিন্তু নতুন, তার মধ্যে আবার এটা 3 গুণ বেশি সময় লাগে। সো দুইটা জিনিসই তো এখানে নেগেটিভ। এবং একটা জিনিস হচ্ছে পুরো সিচুয়েশনটাই কিন্তু আমাদের কাছে যে একটা অস্থিরতা। সো বাবা মার ভিতরে কি কাজ করছে যে আমার সন্তান তো পিছিয়ে যাচ্ছে, ও স্কুলে যেতে পারছে না, মানে পড়ালেখায় ঠিক মতো যেভাবে পার্টিসিপেট করতো সেভাবে করতে পারছে না। আমি একটু প্যারেন্টসদের বলবো, প্রত্যেক সন্তান, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সেম প্ল্যাটফর্মে আছে, কেউই কিন্তু যাচ্ছে না। সো সবাই অনলাইনে, যে অসুবিধাগুলো সবার হচ্ছে, আপনার যে অসুবিধাগুলো হচ্ছে, আপনার সন্তানের যে অসুবিধাগুলো হচ্ছে, ওটা কিন্তু সবাই ফেস করছে, কেউ বেশি ফেস করছে, কেউ কম ফেস করছে। সো ম্যানেজ করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা একটু করতে পারি, যেটা শিশাপু অ্যাড করবো সে। অবভিয়াসলি হ্যাঁ। সো পরের প্রশ্নটার সাথে দুটা প্রশ্নের একসাথে অ্যান্সার করছি। জয়শ্রী উনি বলেছেন যে হাউ ক্যান উই রিল্যাক্স ইন আওয়ার ডে টু ডে লাইফস when situation seems uncertain, our work home balance is becoming a struggle every day. সো দুটা প্রশ্নকেই অ্যাড্রেস করছি, যে আমাদের পুরোটা টাইমে এই যে আমরা সন্তানের পিছে ছুটছি, আমার সংসার এবং ওয়ার্ক ফ্রম হোম, যখন আমি বাসার কাজও করছি, অফিসের কাজও করছি, তখন কিন্তু দেয়ার ইজ নো টাইম ফর মি। সো আমরা একটু নিজেদের জন্য সবকিছুর ঊর্ধ্বে 5 মিনিট হোক, সেটা দিনে, সেটা 10 মিনিট হোক, আমি যদি একটু সেলফ টাইম রাখি এবং সন্তানকেও সেই টাইমটা দিই। সেলফ টাইম বলতে তখন আমাকে একদম খুব ফর্মালি
যে সেলফ টাইম নিচ্ছি কিন্তু আমি মাথায় চিন্তা করছি যে এরপরে আমি গিয়ে ওকে এই হোমওয়ার্কটা করাবো। এটা করবো। দিস ইজ নট লাইক দ্যাট। সো আমরা যখন ওই টাইমটাই নিব, ওই টাইমটাতেই থাকা, যেমন আমরা বর্তমানে একদমই কিন্তু থাকি না। আমি যদি একটু এখনকার সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে বলি, যে আমরা সবসময় কি যখন অ্যাংশাস হই তখন প্রথমেই ভাবছি আহারে আমার কি সুন্দর লাইফ ছিল, কি সুন্দর আমি অফিসে যেতাম, অফিস থেকে আসতাম, তারপরে এসে একটু বেড়াতে যেতে পারতাম, শপিং এ যেতাম। তার মানে আমি ভাবছি পাস্ট নিয়ে, ভেবে খুব মন খারাপ হচ্ছে, আমি স্যাড হচ্ছি। এবং একটু পরেই আমি আবার ভাবছি আয় হায় এরপরে তো আমার জব ঠিক থাকবে তো, এই যে আমি এখন বন্ধ অবস্থায় আছি, এর পরবর্তী পৃথিবীটা কি কি হবে, কবে ঠিক হবে সবকিছু। তার মানে আবার আমার চিন্তাটা ফিউচার ফোকাস। তার মানে আমি কিন্তু খুব বড় একটা সময় জুড়ে নাই, সেটা হচ্ছে আমার প্রেজেন্ট। প্রেজেন্টে কিন্তু আমি অনেকটা সময় জুড়ে নাই। তো আমাদের এখানে যে সাইকোলজিস্ট হিসেবে আমরা যেটা খুব প্র্যাকটিস করি, যে মাইন্ডফুল থাকা। মাইন্ডফুল মিন্স এনজয় ইউর প্রেজেন্ট। দ্য প্রেজেন্ট ইজ অলওয়েজ, দ্য প্রেজেন্ট ইজ দ্য ভ্যালুয়েবল থিং টু ইউ। যে এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি কখনো কিন্তু আমরা আমাদের নিঃশ্বাসে ফোকাস করি না। আমরা খুব নিঃশ্বাসটা যদি একটু খেয়াল করে দেখি, কি শর্ট শর্ট ব্রিদিং নেই আমরা, যে খুব শর্ট শর্ট হালকা খুব ডিপ ব্রিদিংটা করি না, এবং যেটা হয় যে ছোট ছোট নিঃশ্বাস নেই। একটা ব্রিদিং এর এক্সারসাইজ করা কিন্তু খুবই জরুরি, কারণ এ ধরনের নেগেটিভ সিচুয়েশনে যখন আমরা আছি, প্রতিনিয়ত আমাদের যে নেগেটিভ ইমোশনস, সেই নেগেটিভ ইমোশনস গুলো কিন্তু আমাদের শারীরিক অনেক পরিবর্তন করছে, হরমোনাল যে অনেক পরিবর্তন করছে। আমাদের কর্টিসল নামে একটা হরমোন আছে যেটা আমাদেরকে অ্যাংশাস হলে, অ্যাঙ্গার হলে নেগেটিভ ইমোশনস গুলোকে আরো বাড়িয়ে দেয়। তখন কি হয়, আমাদের ব্রেনে বা আমাদের পুরো বডিতে অক্সিজেনটা, যেটা খুব যে ফ্লোটা থাকে নর্মাল একটা ফ্লো, সেই ফ্লোটা কমে যায়। তখন আমরা যুক্তি দিয়ে ভাবতে পারি না। তখন দেখা যায় যে আমার ইমোশন, যে আমি অনেক স্যাড, আমার কি হবে, আমার আনসার্টেনিটি, সো এই জায়গাগুলো আমাকে জেকে ধরে। সো তখন ডিপ ব্রিদিংটা আমাদেরকে অনেক হেল্প করে। ডিপ ব্রিদিং ইটস রিয়েলি সো ইজি, যে আমরা খুব একটু রিল্যাক্সে বসে 1 2 3 4 কাউন্ট করার থ্রু আমরা নাক দিয়ে গভীরভাবে নিঃশ্বাসটা নিব, 1 থেকে 7 সেকেন্ড হোল্ড করে রাখবো নিঃশ্বাসটা, এবং এই হোল্ডের সময় কিন্তু আমার পুরো বডিতে আমি ওই যে নিঃশ্বাসটা টেনে নিলাম, অক্সিজেন নিলাম, অনেকগুলো অক্সিজেন, অনেকখানি অক্সিজেন নিলাম আমার ভেতরে, সেটা কিন্তু আমার বডিতে ছড়িয়ে যাচ্ছে। এবং এরপর যখন আমি নাক দিয়ে বা মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো, খুব ধীরে ধীরে 1 থেকে 8 পর্যন্ত গুনে গুনে ছাড়বো। তো আমরা বলি 4 7 8, 4 7 8 টেকনিক অফ ব্রিদিং। সো এটা একদম এই যে আমার আপা বলছে 7 সেকেন্ড আটকে ধরতে, মানে আমার দম বন্ধ হয়ে গেলেও আমি আটকে ধরবো, তা কিন্তু না। ফিল ফ্রি, ইটস দ্য রিল্যাক্সেশন অফ ইয়ার্স। এবং এটা কি করবে, আমাদের বডিতে অক্সিজেনটা খুব সুন্দরভাবে সার্কুলেট করবে আমার বডিতে। তখন কিন্তু আমি নিজেও কাম থাকবো, এবং আমি কাম থাকলে কিন্তু আমার সন্তানও আমাকে রোল প্লে করবে, সেও কাম থাকবে। এবং এই যে আনসার্টেনিটি যে জায়গাটা আপনি মেনশন করেছেন, সেই জায়গাটাও কিন্তু আমরা যখন প্রেজেন্টে ফোকাস করতে কষ্ট হচ্ছে আমাদের, আই আন্ডারস্ট্যান্ড এই মোমেন্টটায় আমাদের অনেক কষ্ট হবে। অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু একটু এফোর্ট দিতেই হবে আমাকে ভালো থাকার জন্য, কারণ পুরো পৃথিবী আনসার্টেনিটির মধ্যে আছে। তো যখন আমি এটা সাকসেসফুলি করতে পারবো, তখন কিন্তু অনেক মানুষের মধ্যে আমি সেই সাকসেসফুল ওয়ান হব। শিশির আপু কিছু অ্যাড করতে চান? তুমি সুন্দর করে বলেছো, খুব বেশি আসলে অ্যাড করার নাই। এইটুকু একটু বলি, রেফারেন্স দিব হচ্ছে, তুমি বলছিলে পাস্টের কথা। আমরা যদি খেয়াল করি যে আমরা প্রেজেন্টের থেকে অলওয়েজ মনে করি পাস্ট ভালো ছিল। বিয়ের আগে আমি খুব ভালো ছিলাম, অন্যরকম ছিলাম, এটা কিন্তু আমি তোমার আগের স্টেজটাই বলছি, যেটা তুমি বলছিলে যে আমরা কোভিড সিচুয়েশনে চিন্তা করলে বলছি যে আমরা আগে ভালো ছিলাম, শপিং নিয়ে যেতাম। কিন্তু দেখা যায় আফটার ম্যারেজ মোস্ট অফ দ্য হাজবেন্ড অর ওয়াইফ বলে যে আগে ভালো ছিলাম, আগে এরকম করে দিন কাটাতাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে যখন কি হয়, তারপরে যখন আরো আম, বেশ কিছু জোকসও দেখলাম ওই দিন আছে, হ্যাঁ, যে 1 বছর নাকি ভালো সার্ভিস দেয় হাজবেন্ড ওয়াইফ দুজনই, তারপরে নাকি তো রিলেট করছি এই জন্যই যে আসলে স্ট্রেস অলওয়েজ, আমরা যেটাকে স্ট্রেসর বলি, অলওয়েজ নক করতে থাকে আমাদের। সিচুয়েশন, অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর আমাদের কোনো হাত নাই, সিচুয়েশনের চেঞ্জ করার প্রতি আমাদের কোনো হাত নাই, বাট আমাদের নিজের উপরে হাত আছে। তো আমরা ওই জায়গাটা থেকে ইন্টারভেনশনে যেতে পারি। আরেকটা যদি বলি, তুমি বলছিলে যে রিল্যাক্সেশনের জন্য যে ব্রিদিং এক্সারসাইজটা,
আমার এক্সপিরিয়েন্স, আমি যখন এটা করাতে গিয়েছি, তো অনেকেই বলেছেন যে আপা এটা না পারি না, ওই যে তুমি যেটা বললে না যে জান প্রাণ দিয়ে দম আটকায় রাখলো, আচ্ছা দেখে তার এই জান প্রাণ দিয়ে দম আটকানোর ফলে তার একটা প্যানিক তৈরি হলো। তো প্যানিক তৈরি হওয়ার ফলে হয়েছে সেটা শেয়ার করতে পারে না, মেন্টালি আনকনসিয়াস, মানে আনকনসিয়াস সাইড থেকে একটা প্রবলেম তৈরি হয়েছে। তো আলটিমেটলি এটার জন্য কোনো আয়োজন দরকার নাই, এটার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে যে আমি এটা করব, চিন্তা করা, নিজেকে প্রিপেয়ার করা। তারপরে চিন্তা করতে হবে যে এখন আমি হয়তো রান্নাঘরে রান্নাই করছি, বাট সময়ের জন্য হতে পারে সেটা 10 সেকেন্ড, আমি হয়তো 8 পর্যন্ত কাউন্ট করছি না, কিন্তু অন্তত কি করছি, আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা আমি ফিল করার ট্রাই করছি। তো ওইটা করতে হয়তো আমার 4 থেকে 5 সেকেন্ড লাগলো, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি নিঃশ্বাস ছাড়ছি, আজকে এইটুকু। দেন আমি এটা আস্তে আস্তে এটাকে গ্র্যাজুয়ালি এটাকে বাড়াতে পারি, এই এক্সারসাইজটা। আরেকটা বলি যে এইটা শুধু যে আমি করছি তা না, এই জিনিসটা কিন্তু আমি আমার বাচ্চাকেও আস্তে আস্তে করাতে পারি। ইভেন একটা খেলা আমরা ছোটবেলায় খেলতাম, খেলাটার নাম ছিল আমি কি। হ্যাঁ, যে আমি হয়তো একটা প্রাণীর কথা ভাবছি, কয়েকটা কোশ্চেন করে এই জিনিসটা বের করে আনা, যে আমার কি 4টি পা আছে, তাহলে আমি কি ঘরে থাকি, আমি কি বিভিন্ন রঙের হই, আমি কি মিউ মিউ করি, তাহলে আমি কি বিড়াল। সো এই কোশ্চেন গুলো কিন্তু আমি মানে বাচ্চার সাথে বা সবার সাথে যখন করছি, বাচ্চা কিন্তু ভাবছে, বাচ্চা কিন্তু নিজেকে সার্চ করে বেড়াচ্ছে। এবং একই সাথে আবার কি করছি, আমি কিন্তু যখন তাকে চ্যালেঞ্জ করছি যে না আমি তো এটা এরকম না, তখন আলটিমেটলি হয় কি, ও এটার সাথে রিলেট করতে পারছে। এক্সট্রা টাইম যেটা, সেটাকে আমরা যেটাকে কোয়ালিটি টাইম বলি, আচ্ছা তুমি জানো, ওই কোয়ালিটি টাইমটা এনশিওর করছি। সো রিল্যাক্সেশন আমাদের কিন্তু অনেক ভাবেই হতে পারে। আমি যখন আমার কাজগুলোকে কোয়ালিটি টাইম দেই, তখন আমার মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে, আজকে খুব ভালো। ইভেন ছোটখাটো কিছু বিষয়, স্মাইলিং ফেস বলেছিলাম শুরুতে, এটা অনেক বড় একটা এফেক্ট। আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে, এই একটা কথা আমার অনেক অনেক স্ট্রেসকে বিদায় করে দেবে এবং রিলেশনটাকে, অ্যাটাচমেন্টটাকে অনেক ভালো একটা পজিশনে আনবে। আশা, না ঠিক আছে, তুমি শেষ করো প্লিজ। খুব সুন্দর করে বললেন আপু। যেটা হচ্ছে যে এই যে রিলেশনশিপে অ্যাপ্রিসিয়েশনের কথা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা সাইকোলজি টার্মে স্ট্রোক বলি, নট ব্রেন স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোকিং, যে আমরা তার অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, যে আমি যে একটা কাজ করি, যে আমি কন্টিনিউ আমার বাবা মা বা আমার মা যে কন্টিনিউ আমাকে রান্না করে খাইয়েছেন, বড় করেছেন, আমরা কি কখনো বাবা মাকে জড়িয়ে ধরে বলেছি, বা জড়িয়ে না ধরি, আমাদের কিছু কালচারাল ব্যারিয়ার আছে, আমরা যখন বড় হয়ে যাই তখন ছেলেরা মাকে জড়িয়ে ধরা যাবে না, মেয়েরা বাবাকে জড়িয়ে ধরা যাবে না, অনেক ব্যারিয়ার গুলো কাজ করে। বাট সেই জায়গাটায় কখনো কি থ্যাংক ইউ বলেছি কিনা, অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেকে থ্যাঙ্কস বলি কিনা। কারণ আমি এই যে প্রতিদিন অনেক স্ট্রাগল করে কিন্তু প্রত্যেকটা দিন আমি আগাচ্ছি, বা সেটা সৃষ্টিকর্তার রহমতে আগাচ্ছি, অনেকের অনেক কাজের থ্রু আগাচ্ছি, আমি প্রতিদিন যে ডেভেলপ করছি, সেই জায়গাটা কিন্তু আমি আমার এফোর্ট দিয়ে করছি। কখনো কি নিজেকে আগলে ধরেছি, বা কখনো কি নিজেকে জড়িয়ে ধরে বলেছি যে হ্যাঁ ওয়েল ডান। সো সেলফ কেয়ারের এটা কিন্তু অনেক বড় একটা জায়গা। আমরা কিন্তু অনেক ওয়ান্ডারফুল জব করি, যে আমার ফ্যামিলিটা কিন্তু, একজন মা পুরো ফ্যামিলিটাকে কিন্তু ধরে রাখেন, একজন বাবা পুরো ফ্যামিলিটার যত চাহিদা, যে বাবা মায়েরা আমাদের সাথে আছেন, একটু যদি নিজেকে ভেবে আসেন, কত কিছুই তো প্রতিদিন করেন, কিন্তু কখনো কি নিজেকে আগলে ধরে শক্ত করে জড়িয়ে ধরে কখনো কি থ্যাঙ্কস বলেছেন? কখন আমাদের কিন্তু এটা, এই গ্র্যাটিটিউডটা, এই অ্যাপ্রিসিয়েশনটা খুব কম করা হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে ওটা করি না, আমাদের পার্টনারের ক্ষেত্রে ওটা করি না, এবং আমার পরিবারে অন্য যে মেম্বাররা আছেন তাদের ক্ষেত্রেও করি না। বাট ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। একটা জাস্ট ওয়ার্ড, যে তোমাকে আজকে সুন্দর লাগছে, তোমার রান্নাটা আজকে ভালো হয়েছে, ওয়াও তুমি তো খুব সুন্দর এঁকেছো, তুমি আজকে খুব সুন্দর ছিলে, তুমি আজকে অনেক, আমি যেভাবে, তুমি আজকে একটা ভালো কাজ করেছো, বা তুমি এই লেখাটা কালকের চেয়ে সুন্দর লিখেছো। আমরা কি, এই জায়গাগুলো কিন্তু খুব ছোট ছোট জায়গা, যেটা একটা পরিবারের সম্পর্কগুলোকে, ইমোশনাল যে একটা হারমোনি, প্রত্যেকটা পরিবারে কিন্তু অনেক ইমোশনস থাকে, আমার নিজের ইমোশন, আমার বাচ্চার ইমোশন, আমার হাজবেন্ডের ইমোশন, আমার শ্বশুর শাশুড়ি বাবা মা প্রত্যেকের আলাদা ইমোশন আছে, আবার একটা কালেকটিভ ইমোশন আছে। সো সেই ইমোশন গুলোকে অ্যাড্রেস করা হয়, তখন ইমোশন গুলোকে ভ্যালু করা হয়। সো আমরা একটু অ্যাপ্রিসিয়েট করব আমার বাবা মা, আমার পার্টনার, আমার সন্তানকে। বাচ্চারা কিন্তু
খুবই, এবং কুমনে আপনারা খেয়াল করবেন যে খুব সুন্দর করে হাতে স্টার আঁকা থাকে, এবং আমার ছেলে দৌড়ে দৌড়ে আসতো, মাম্মা আজকে স্টার পেয়েছি, 2 হাতে স্টার পেয়েছি, মানে এমন ভাবে হাতটা দেখাতো যে কি যেন। তো এই যে ওদের কাছে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো, একটা স্মাইলি ফেস, আপু যেটা বলছিলেন যে খুব মানে ছোট্ট একটা জিনিস, এটা কিন্তু কিছু না। আমরা কি করছি, ওর অস্তিত্বটাকে রিকগনাইজ করছি, ইয়েস ইউ আর সামবডি। সো এই আচ্ছা, জায়গাগুলো, হ্যাঁ একটু বলবো? প্লিজ। হ্যাঁ, যদি তোমার শেষ হয়েছে কিনা। ওকে, হুম তুমি স্টারের কথা বলছিলে। আমার মনে আছে যে আমার বাচ্চা খুব অবাক হয়েছিল যখন দেখেছে আমিও এটা পছন্দ করি। আসলে আমরা বড়রাও তো এটা পছন্দ করি। তো ও সেম, ও এসছে, দেখো আমাকে কি একটা স্টার দিয়েছে। একদিন বলছে দেখো আমি না আরো ভালো করেছি, এই জন্যই হাসি হাসি যে ইয়েটা ইয়ের কি বলে কিছু কার্টুন বা স্টিকারের মতো পাওয়া যায় মনে হয়, সেটা পেয়েছে। একদিন পেয়েছে 3টে স্টার, একদিন পেয়েছে 4টা স্টার। তো এটা দেখে না আমার নিজেরই খুব ভালো লাগতো। ভালো লাগাটা এই জন্য, আমি নিজে কখনো খেয়াল করি না যে স্টার আমার এত পছন্দ। আমার বাচ্চা ভালো করেছে, সে আজকে বেশি স্টার পেয়েছে, এটা কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল যে স্টার যে আসলে সুন্দর, স্টিকার যে আমিও পছন্দ করি, এটা আমি নিজেও কখনো খেয়াল করিনি। তো ও খুব মজা পেয়েছে, তোমারও পছন্দ। এরপর থেকে আমি দেখলাম কিছু হলেই ওদের বাসায়, ওদের কাছে তো আছে অনেকগুলো স্টিকার, কিছু হলেই করে কি, আমাকে একটা ডায়েরি করে দিয়েছে, সেখানে বলে কি তুমি আজকে অসাধারণ ছিলে, সারাদিন থেকে 7টা স্টার দিলে। তো সেই জায়গাটা থেকে কাজ করা, যে আসলে যে ওদের সাথে একাত্ম হওয়া, এবং আমি নিজেও যে নিজেকে ডিসকভার করলাম যে আমার মধ্যে তো ভালো লাগা আছে, চাওয়া আছে, যেগুলো আমি পছন্দ করি। আমি ভেবেই নিয়েছি ওগুলো বাচ্চাদের জন্য, কিন্তু আসলে কিন্তু বিষয়টা সেরকম না। ওদের সাথে আমাদের অনেক মিল আছে। আমরা বাচ্চা বাচ্চা বলে তো এতক্ষণ চালাই দিলাম, যা হোক, তাও ভালো যে সাথে কোনো বাচ্চা নাই, হয়তো অনেক কিছু বলতে পারতো। কিন্তু মেইনলি জানো কি, আহ তুমি এবিসির কথা বলছিলাম তখন, তাই না? সেম ভাবে দেখো, আমরা কিন্তু এটা ইউজ করি মেইনলি কোনো অড বিহেভিয়ার, বা যে বিহেভিয়ারটা আমরা চাচ্ছি না সেই বিহেভিয়ারটাকে যাতে আমি মডিফাই করতে পারি সেই জন্য। কিন্তু পজিটিভ বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা করি, কিন্তু পজিটিভ বিহেভিয়ারের ক্ষেত্রে এবং বড় অ্যাডাল্টদের ক্ষেত্রে আর কি জন্য করি, কারণ এটা হয় কি আমার মোটিভেশন পাওয়ারটাকে বাড়াবে। এটা আমার মোটিভেশনের জায়গাটা থেকে যে কালকে আমি ভালো কাজ করেছি, এই কাজটা করে আমি পরে আমি অ্যাপ্রিসিয়েটেড হয়েছি, সো আমাকে ওই দিকে যাইতে হবে। তো এই একই জিনিস, এটা আমি অবশ্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি জানি না আমার কলিগসরা এটা নিয়ে কি বলবে, বাট আমার এক্সপিরিয়েন্স যে এই এবিসি যে জায়গাটা এ বি সি, সো আমি যদি আমাকে এভাবে এক্সপ্লেইন করি, পজিটিভলি এক্সপ্লেইন করি আমার কাজের জায়গাগুলোতে, সেটা বাসার কাজ হতে পারে, বাইরের কাজগুলো হতে পারে, সেখানে এই জায়গাটা যেটা আমি আগে বলেছিলাম যে ওই যে অ্যানালাইসিস, সো এই ফরম্যাটে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি আমার মনে হয় ভালো। একটু লিঙ্ক করছি, ওই যে একটা ভাই কোশ্চেন করেছিলেন যে আহ, ভালো ভালো কি হ্যাবিট করতে পারি, আমি এটার সাথে একটু এটার সাথে লিঙ্ক করতে চাচ্ছি যে রাইট। এটা আমরা করতে পারি, এটা করতে পারি। আরেকটা খুব সুন্দর একটা প্রশ্নে যাচ্ছি। তাসনিম লিখেছেন, adolescent period is very valuable time and during this lockdown situation যে চিলড্রেনরা যারা টিনেজে আছে, they feel really distant from parents and siblings, কারণ ওদের যেহেতু আলাদা একটা মানে জগৎ তৈরি হওয়া শুরু করে এই মোমেন্টটায়। সো they feel closer to friends, and during lockdown since they can meet their friends, how can we take care of teenagers' mental health and build a good parent-child relationship with them? ওকে, একটা জিনিস বলে রাখা ভালো, যে আমরা শুধু লকডাউনের জন্যই যে এই কেয়ারিং সাইডটা কাভার করবো তা কিন্তু না। যেহেতু বাচ্চাটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাচ্ছে, এটা কিন্তু আমাদের যে কোনো বাচ্চার জন্যই সবসময়ের জন্যই উপযোগী কাজ, করণীয় কাজ। আমরা একটু ভেবে দেখি, আমাদের সময় আমাদের সময় আমরা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছিলাম, কি কি চেঞ্জ এসেছিল, কিছু না কিছু কিন্তু প্রত্যেকেরই মনে আছে। তো ওখানকার ভালো যে কে কি বলেছিল, কে কি করেছিল, কে আমাকে ভুল বুঝেছিল, এবং আমি কি বোঝাতে চেয়েছি, আমার প্যারেন্টস ওটা কি বুঝেছিল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে আছে। আমি এইটুকু বলবো, এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে যেটা করা যায়, আমি আমাকে আমার ওই জায়গাটায় যাই, এটা ফার্স্ট স্টেপ যদি বলি, যে আমি আমার জায়গায় ব্যাক করি, আমি ফিল করি, এবং তখন আমার যে চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, আমি কি চেয়েছিলাম, কার সাথে শেয়ার করতে ইচ্ছে করেছিল, প্রত্যেকটা জিনিস যদি চিন্তা করে দেখি, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার। দেন দেন সেকেন্ড স্টেপ যেটা, এখন আমি আসবো বাচ্চার ক্ষেত্রে। ওর
পার্সোনালিটি প্যাটার্ন অনুযায়ী ও যেহেতু এখানে বিলং করছে, তাহলে আমি জানি যে ও এগুলো এগুলো আছে, এগুলো এগুলো নাই, এগুলো সে পছন্দ করে, এগুলো সে করে না। সো তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে তার জায়গায় তাকে দাঁড় করানো এবং সেখান থেকে তার এক্সপেকটেশনটা বের করে আনা। আর শেয়ারিং এ তো অবশ্যই বলেছি যেটার কোনো বিকল্পই নেই, ওদের সাথে কথা বলা। এবং এই সময়টা কিন্তু খুব ট্রানজিশনাল একটা পিরিয়ড, এটা বাচ্চার জন্য এবং অবভিয়াসলি প্যারেন্টস এর জন্য। কারণ এই সময় না আমি তাকে বাচ্চা হিসেবে ট্রিট করতে পারি, না আমি তাকে ম্যাচিউর হিসেবে ট্রিট করতে পারি। সো এটা খুবই চ্যালেঞ্জিং এর একটা জায়গা। সেই দিক থেকে ওর সাথে যখন আমরা কাজ করব বা ওর সাথে যখন কথা বলবো, ওর ভ্যালুটাকে ঠিক রেখে ওর মতো করে ওকে বুঝে অবভিয়াসলি ওর সাথে কথা বলতে হবে। আর মনোটোনাসের জায়গাটা যদি আমি বলি, ও ওর ওর জায়গাটা থেকে কিন্তু ও কিছু করতে পারে, ক্রিয়েটিভিটির জায়গাটায় থাকতে পারে। ছোট বাচ্চা হয়তো আঁকতে পছন্দ করে, হয়তো আমার এই বাচ্চাটা ম্যাথ করতে বেশি পছন্দ করে। তো আমরা ওখানে আমরা যেটা রেস্ট্রিকশনটা দিই যে তোমার এতগুলি ইংলিশ পড়া বাকি রয়ে গেছে, তার তুমি ঘন্টার পর ঘন্টা ম্যাথই করে যাচ্ছ, সেই জায়গাটা থেকে তাকে একটু অব্যাহতি দেওয়া, যে সপ্তাহে 2-1 দিন একটু ব্রেক হতে পারে, এই যে এই জায়গাটা অ্যালাউ করে নেওয়া। ওকে। আর আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট এই জায়গাটায় আপু একটু যদি অ্যাড করি, যে আমার খুব মনে পড়ছে ওই লাইনটা একটু বলতে ইচ্ছা করছে, যে ছুটি ফটিকের যে রবীন্দ্রনাথের ছুটি গল্পে আমরা পড়েছি যে 13-14 বয়সের আর বালাই নেই। মানে ওরা যখন ছোটদের সাথে খেলতে যায় তখন আমরা বলি তুমি বড় হয়েছো, ছোটদের এখানে কি? আবার যখন বড়দের সাথে কথা বলতে যায় তখন বলি যে এত ছোট মানুষ বড়দের মধ্যে কি? সো ওরা নিজেরাই কিন্তু খুব কনফিউজড একটা টাইমের মধ্যে দিয়ে ন্যাচারালি যায়, সেখানে আরো এই কনফিউশনটা আমরাও কিন্তু তৈরি করি। রাইট। এবং সেখানে এখন আবার লকডাউন সিচুয়েশন, তো আরো খারাপ অবস্থা। সো যেহেতু ফ্রেন্ডসদের সাথে ওদের শেয়ারিংটা এখন বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ ইন্টারেস্ট ম্যাচ করে ওদের সাথে। কিন্তু একটা কোহর্ট গ্যাপ, আমাদের যে বয়সের একটা গ্যাপ প্যারেন্টসের, সেটা কিন্তু কাজ করে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এই মোমেন্টটায় একটা ভয়ে থাকি। ছেলে হলো তো আরো কথাই নাই, যে ও মাই গড এখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা শুরু হয়ে গেছে, কারণ আমরা এখন নেটে বলেন বা ন্যাচারালি আমরা অনেক কিছু ঘাটি, পড়াশোনা করি। সো ওই জায়গাগুলো থেকে কিছুটা ভয় তো কাজ করেই, আই আন্ডারস্ট্যান্ড। অ্যাট দ্য সেম টাইম একটু ওর জন্য, যে ওর ফ্রেন্ডদের সাথে যেহেতু হয়তো ফেস টু ফেস দেখা হচ্ছে না, বাট অনলাইনে ওরা একটু কথা বলতে পারে। হ্যাঁ, একটু কথা বলতে পারে। হয়তো এমন হতে পারে যে আপনি যদিও অ্যালাউ করে ওই জায়গাটায়, যে আপনিও ইনভলভ থাকলেন ওদের কনভারসেশনে। ওরা একটা গান, আমরা যেমন ছোটবেলায় অনেক গানের কলি খেলতাম, তো এখন আমি জানি না এখনকার বাচ্চারা হয়তো এই জায়গাগুলো ওরিয়েন্টও হয় না। আবার অনেক ক্ষেত্রে ওরাও হয়তো ওদের পছন্দের বা টেস্টের জায়গাগুলো চেঞ্জ হয়েছে। সো একটু ফ্লেক্সিবিলিটি, অ্যাট দ্য সেম টাইম বাসায় যখন কিছু হচ্ছে তখন একটু ওকে ইনভলভ করা, ওকে একটু ডাকা, ওর মতামতটা জানতে চাওয়া। অ্যাট দ্য সেম টাইম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে সারাদিনের যে কোনো একটা মিল, সেটা হয় সকালে বা দুপুরে অথবা রাতে, একসাথে সবাই খাওয়া। এবং এটা নট অনলি দিস টাইম, যে লকডাউন সিচুয়েশন, এটা আমরা সাইকোলজিস্ট হিসেবে আমরা সবসময় বলি যে এটা অনেক ইম্পর্টেন্ট, পরিবারের সবার সাথে একবার দেখা হওয়া এবং সেই সময়টা একটু কথা বলা। এবং আমরা একটু খেয়াল করব কি বিষয়গুলো নিয়ে কথা বলছি আমরা আমাদের বাচ্চাদের সাথে। যখন দেখা হচ্ছে তখন যদি একাডেমিক জায়গাগুলোতে কথা বলি, যেমন আমরা সাইকোলজিস্টরা সবসময় বলি যে বিং আর ডুইং। আমরা যখন বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েশনের কথা বললাম, বাচ্চা না যে কোনো মানুষকে যখন অ্যাপ্রিসিয়েট করি, তখন আমরা বলি, যেমন আমি বললাম যে তুমি রান্নাটা খুব সুন্দর করেছো, তার মানে কি আমি কিসের বেসিসে তাকে অ্যাপ্রিসিয়েশনটা দিলাম? তার একটা কাজ রান্না। কিন্তু অনেকেরই কিন্তু খুব নিড থাকে আমাকে, আমি কি, বিং, যেটা মানুষটাকে অ্যাপ্রিসিয়েশন, যেটা তুমি অনেক দায়িত্বশীল, তুমি ভালো রাঁধুনি। একই কথা কিন্তু একটু ঘুরিয়ে সুন্দর বলছি, যে মানুষটাকে ফোকাস করে বলছি। কিন্তু আমরা যখন কোনো অ্যাপ্রিসিয়েশন করি আমরা কাজকে ফোকাস করে বলি। সো আমরা যদি ওটা একটু প্র্যাকটিস করি আমার সন্তানের ক্ষেত্রে, যে ওর কি কি ভালো গুণগুলো আছে, সেই গুণগুলো যদি একটু ফোকাস করি, ও কিন্তু আমার সাথে কমফোর্টেবল হবে। সো গ্যাপটা স্বাভাবিক, এবং খুব হুট করে এই গ্যাপটা, একটা যে প্যাটার্ন এত বছর ফলো করে আসছে, আমি জানি না আপনাদের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের প্যাটার্নটা কিরকম। সো সেই জায়গাটা হঠাৎ করে রাতারাতি তো চেঞ্জ হয়ে যাবে না। যদি পজিটিভ হয় দ্যাটস রিয়েলি ফাইন, ইউ হ্যাভ মানে অনেক অপশন ওর সাথে ইনভলভ হওয়ার। সো ওকে একটু সময় দেয়া, ওর জায়গা থেকে ফ্লেক্সিবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট। তো ও, আচ্ছা, হ্যাঁ একটা জায়গায় একটু বলতে চাচ্ছি, যে যেটা বলছিলে যে রাতারাতি চেঞ্জ আনাটা অনেক কঠিন, কারণ এগুলো তো এটার জন্য আসলে একটা গ্রুপ প্রয়োজন হয়। হ্যাঁ, তোমার পিচিটা মনে হয় পাশেই আছে না, তার হাত দেখা যাচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ, তো তারপরেও দেখো অ্যাটাচমেন্টের জায়গাটা কিন্তু মেনশন করা যায়। সে কিন্তু তোমার সাথে কমিউনিকেট করতে না পারলেও অ্যাটলিস্ট সে দেখতে পাচ্ছে মাকে, এটা ও অনেক বড় অ্যাটাচমেন্ট। ও জানান দিচ্ছে ও আছে। ও আছে, এটা অনেক বড় ব্যাপার। তো সেই জায়গাটা থেকে যে একটা গ্রুপ অফ পিপল যখন দরকার হয়, আমরা পড়েছি না যে একলা চলো রে, গানও আছে রবীন্দ্রসঙ্গীত। তো শুরুটা কিন্তু নিজেকেই শুরু করতে হবে। আমি কবে আমার সিচুয়েশন চেঞ্জ হবে, কবে আমার লোকজনের সাথে কথা বলবো বা নিজের মতো করে চিন্তা করব, ওইটার চেয়ে বেটার হলো আগে আমি আমার জায়গাটা থেকে শুরু করি। আমার জায়গাটা থেকে যদি আমি শুরু করতে পারি, আর একেবারেই যদি রেসপন্স না পাই, আমি ধরে নিলাম যে আমাকে কেউ হয়তো রেসপন্স করবে না, দেন ওই যে একলা চলো, যে আমার ভালো লাগার জায়গাটা আমি খুঁজে নিব, আমার সেলফ কেয়ারিং এর জায়গাটা আমি খুঁজে নিব। আমি যদি আমাকে রেইনফোর্স করতে না পারি, আমি যদি আমাকে মূল্যায়ন না করি, কারো তো ঠেকা পড়ে নাই আমাকে সে ভ্যালু দেবে, রাইট। এই জায়গাটা আসতে হবে। সো স্ট্রংলি আসতে হবে, এবং আমি চেষ্টা করব সিচুয়েশন ক্রিয়েট করার, বাট ফার্স্ট ইনিশিয়েটিভ ইজ আমি আগে আমাকে মূল্যায়ন করব, তারপরে আমি আউটপুট দেখবো অন্য কেউ আমাকে করে কিনা। যদি না করে দ্যাটস ফাইন, যদি করে তাহলে খুবই ভালো। রাইট। আমরা আজকে আমাদের আয়োজনের কিন্তু টাইমও ক্রস করে গেছি, তারপরও অনেক প্রশ্ন আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা সব প্রশ্নগুলো নিতে পারছি না। তো ওই জায়গাটায় যে প্রশ্নগুলোর উত্তর আমরা নিতে পারছি না, সেটা ইনবক্সে আমরা হয়তো রেসপন্স করে দিব সেই প্রশ্নগুলোর। আমি শেষ প্রশ্নটা নিচ্ছি। রিফাত জাহান উমা বলেছেন যে আমার নিউ মাদার, I will be joining back to work after 6 months of maternity leave. He will have to stay a long time away from me. What should I do specially after coming back from work? ওকে, ম্যাটারনিটি লিভে ছিলেন আপু, কেউ জয়েন করেছেন অলরেডি বলছিলেন? না, জয়েন করবেন, মানে 6 মাস করবেন, মোটামুটি শেষ হয়ে ওকে যাচ্ছে। ওকে। আমরা আমরা এইসব ক্ষেত্রে সাধারণত যেটা করি, অল্টারনেট তৈরি করার চেষ্টা করি। যেমন আমি হয়তো বাসায় থাকবো না, আমি ওয়ার্কিং মাদার, সো আমি আমি বাসায় যতদিন আছি আমি চেষ্টা করি আমি সবকিছু করবার জন্য, তবে সবকিছু শেষের দিকে কিছুটা ডিটাচমেন্টের জায়গাটা কিন্তু আসতে হয়। আমরা জানি আমাদের এই পৃথিবীতে কিন্তু সৃষ্টিকর্তা যাই তৈরি করেছেন, একদম এক্সট্রিম পর্যায়ে বা লোয়েস্ট পর্যায়ে দুটোই কি কিন্তু হার্মফুল। মাঝখানের জায়গাটা থাকাটা বেটার। আমি খুব সার্ভিস দিচ্ছি, আমি খুব অ্যাটাচ থাকছি, বিকজ অফ 6 মাস পরে আমি থাকতে পারবো না, বাট এটা কিন্তু আমার বাচ্চার সাথে অ্যাটাচমেন্টটাকে এতটাই স্ট্রং করছে, এটা তার জন্য কিন্তু একটা শকিং সিচুয়েশন তৈরি করবে যখন আমি থাকবো না। তো আস্তে আস্তে অ্যাটাচমেন্টের জায়গাটা আমি বলবো যে একটু বর্ডার লাইন টানা। প্রথম কথা, এটা সম্ভব যদি বাসায় অন্য যারা আছে নার্চারিং এর জন্য তাদের সাথে কি করতে হয়, তাদের সাথে ইনভলভমেন্টটা বাড়াতে হয়। ইনভলভমেন্টটা বাড়ানো যায় এভাবে, যেমন আমি ওর সাথে কথা বলছি, একটা স্মাইলিং ফেস দিচ্ছি, ঠিক আমি আমি একটু সাইড দিচ্ছি, যাতে করে বিশেষ করে আমি চলে যাবার পর আমার নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে আমি জয়েন করবার পরে কে ওর টেক কেয়ার করবে, তার সাথে ওরিয়েন্টেশনটা ওর খুব জরুরি। সেক্ষেত্রে আমি একটা স্মাইল করছি এবং একটু হয়তো স্পেস দিচ্ছি যে অন্তত ওই বাচ্চাটার সাথে যে কেয়ার গিভার আছে সে আবার একটা স্মাইল দিচ্ছে। তো আলটিমেটলি এটা কিন্তু একটা কি বলবো এটাকে, কি বলা যায় আয়শা, এটাকে আসলে এক্সচেঞ্জ রেডিনেস। করা, রেডিনেস প্লাস একটা বিকল্প একটা জায়গা। এবং যখন দেখা যায় যে সে ইয়ে করছে না, মা থাকছে না, তখন কিন্তু অল্টারনেটিভটাকে সে গ্রহণ করে নেয়। তো ওইরকম একটা অল্টারনেটিভ জায়গা, অল্টারনেটিভ পার্সন ফিগার তৈরি করে নেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে একটু মনে রাখা ভালো, যে ফিগারটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখছি, মার কিছু আচরণ, মার কিছু কথা, মার যে কিছু বিষয় সে যদি কিছুটা অ্যাডাপ্ট করে নিতে পারে, মা হয়তো এই কথা শোনার পরে ওর হয়তো শব্দ শোনার পরপরই মা একটা হাসি দেয়, এই যে আচরণটা, যে কেয়ার গিভার সে যদি এই কাজটাই করে, ওরা কিন্তু খুব দ্রুত রিসিভ করে, বিকজ অফ একটা সিমিলারিটিস খুঁজে পায় মার সাথে। তো এটা একটা। আরেকটা বলবো, বাসায় আসার পরে কিছু করণীয় আছে। যে আমরা বাসায় আসার পরে হয় কি, যে সারাদিন থাকছে কিন্তু আমি আসার পরে দেখা যাচ্ছে ওর সাথে কন্ডিশনাল কাজগুলো বেশি হচ্ছে। যে ওকে ওকে আমি হয়তো বা মনে হচ্ছে যে না এখন ওকে খাওয়ানোর সময় তো মা খাওয়াই দিচ্ছেন, ওই সময়টা মনে হচ্ছে ঘুম পাড়ানোর টাইম। অ্যাকচুয়ালি এটা কিন্তু কেয়ারিং,
কিন্তু এটা মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসটা আসলে যথেষ্ট না। আর মা যখন বাসায় আসেন, তিনি যতই হোক বাসায় এসে কিন্তু বিজি হয়ে যান। তো জাস্ট টাইম লোকে খাওয়ানো ঘুমানো ওই বিষয়টা কভার করে উনি কিন্তু অন্য কাজে ইনভলভ হয়ে যাচ্ছেন। বাট মনে রাখতে হবে সারাদিন কিন্তু আমার বিকল্প ছিল, আমি ছিলাম না। বড় হওয়ার পর আমরা জানি, আয়শা তুমি ভালো বলতে পারো এই বিষয়টা আরো, যে বড় হয়ে কিন্তু এটা পার্সোনালিটি প্যাটার্নের উপরে অনেক বড় একটা এফেক্ট ফেলে। তো এই ইফেক্ট গুলো পরবর্তীতে দেখা যাবে যে এই বিষয়গুলোই কিন্তু আবার রিভার্স হবে, তাই না? তো আমরা আমাদের বাচ্চাগুলোকে, যে অ্যাটাচমেন্টের জায়গাটা, তো রাত্রে এসে যেন আমার একটা ফিক্সড টাইমই থাকে, আমার বিজিনেসের একটা কারণ যেন আমার বাচ্চা হয়, যে আমাকে বাসায় গিয়ে এই কাজটা করতেই হবে। এখন যেহেতু বাসায় অন্য লোক আছে বাচ্চাকে দেখার জন্য, তাই আমি যাচ্ছি না বা কম করছি। বাট এটা হওয়ার চেয়ে বেটার হলো যে আমার 5টা কাজ করতেই হবে, তার মধ্যে একটা কাজ হচ্ছে আমার বাচ্চার সাথে আধা ঘন্টা কাটাতেই হবে, ওটা আমার রুটিনের মধ্যে আনতে হবে। ওটাই আরেকটা জিনিস আমরা যেটা করি আপু না, অফিসের অনেক কিছু হচ্ছে মাথায় করে নিয়ে আসি হয়তো কাজ করতে করতে। সো আমি একটু বলবো যে আপনি অফিস শুরু করার আগেও যে একটা অ্যাংজাইটি ফিল করছেন ভিতরে, আই আন্ডারস্ট্যান্ড। অ্যাট দ্য সেম টাইম এই অ্যাংজাইটিটা কিন্তু আমার যে টাচটা, বাচ্চার সাথে যে আমার টাচ, সেখানে কোনো না কোনো প্রভাব ফেলেই। সো ওই অ্যাংজাইটিটা একটু পার্সোনাল লেভেল থেকে আপনি যদি একটু ম্যানেজ করেন, কারণ আমরা অনেক সময় ভাবি কি, যেটা আমারও হতো, আমি যখন আমার বাচ্চাকে রেখে অফিসে যেতাম, খুব মনে হতো আমি কি খারাপ একটা মা, বা ওকে বাসায় রেখে আসছি, ওকে রেখে চাকরি করছি। সো এটা কিন্তু তারপর আমি একদিন বসে ভাবলাম যে আমি কেন কেন করছি। ওই কিন্তু একদিন বলবে আমার মা অমুক, আমার মা এই। সো ও কিন্তু আমাকে দিয়ে একটা রিকগনিশন পাচ্ছে। সো এই জায়গাটাও কিন্তু আমি ওর জন্যই করছি, এবং অনেকটা আবার নিজের জন্যও করছি। এখানে সেলফ কেয়ারটাও ইম্পর্টেন্ট, এটা আমার আইডেন্টিটি। তো আমি যদি ভালো না থাকি তখন কিন্তু আমি আমার সন্তানকে ভালো রাখতে পারবো না। সো এই জায়গাটা, অ্যাংজাইটিটা আমি বুঝতে পারছি, ও ডিটাচমেন্টটা, যে সন্তানকে রেখে যাওয়াটা, আই আন্ডারস্ট্যান্ড। অ্যাট দ্য সেম টাইম ওই অ্যাংজাইটিটা যদি আপনি একটু নিজের সাথে নিজে কাজ করেন, একটু মেডিটেশন করা যেতে পারে, এবং খুব ভরসার মানুষ যার কাছে আপনি আপনার সন্তানকে রেখে যেতে পারেন, এবং সেটা যদি কেউ না থাকে, অনেক ভালো ভালো ইয়া আছে। যদি আপনি ব্র্যাক ফ্যামিলির হন, ব্র্যাকের যে ডে কেয়ার সেন্টারটা খুবই সুন্দর। সো ওই জায়গাটা, দেয়ার আর সো মেনি ওয়েজ। সো ওই জায়গাগুলো নিয়ে যদি একটু ভাবি আমরা, ওই যে আবারও আমরা হ্যাঁ। সরি সরি সরি, তুমি শেষ করো প্লিজ। আমি ওই যে ডিসকানেক্ট ছিলাম, এই জন্য হঠাৎ করে বুঝতে পারছিলাম না। ওকে, শেষ করো। সো ওই জায়গাটায় একটু প্রিপারেশন ফেজটা, সো প্রিপারেশনে প্রথমে সন্তানকে তো প্রিপেয়ার আমরা করবই, আপনার নিজেরও প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। এবং সেখানে আপনার যার সাপোর্টটা প্রয়োজন, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে, যে আপনার এই ইমোশনগুলো বলার জন্য। এবং এই জায়গাগুলো কিন্তু আপনি যদি আপনার ইমোশনটাকে অ্যাড্রেস না করেন, তখন কিন্তু ওই ইমোশনটা ডিল হলো না, চাপা পড়ে গেল। তো তখন আপনি যখন ভালো থাকবেন না, আপনার সন্তানকেও কিন্তু ভালো রাখতে কষ্ট হবে। তো আপনি নিজে একটু রেডি হন, দিস ইজ আ পার্ট অফ ইয়োর লাইফ, দিস ইজ ইয়োর আইডেন্টিটি, দিস ইজ দ্য আইডেন্টিটি ফর ইয়োর চাইল্ড। সো এবং বাসায় আসার পরে পুরো টাইমটা প্রোডাক্টিভলি ওর, তখন খাওয়ানোর সময় খুব তাড়া না করা, যখন ব্রেস্ট ফিড করাবেন তখন সন্তানের সাথে খুব তাড়াহুড়া করে না করানো। এবং আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করি, বা অন্যদিকে মনোযোগ দিয়ে ওর দিকে তাকানোটা, ওর দিকে তাকিয়ে খাওয়ানোটা, ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চারা কিন্তু তাকায় যে আমার মা তাকিয়ে আছে কিনা, ও কিন্তু এভাবে ধরবে, টাচ করে। সো এই যে টাচটা আপনি যখন বাসায় আসছেন, ও যেন পুরোপুরি আপনাকে পায়, তাহলে কিন্তু আপনার বাচ্চার ওভাবে কোনো ধরনের, যে আমরা ভাবি যে কোনো সাইড এফেক্ট হবে কিনা, ওর কোনো অসুবিধা হবে কিনা, মেনটেন ইউর কোয়ালিটি টাইম উইথ ইউর চাইল্ড। কখনোই আপনার সন্তানের ক্ষতি হবে না। আপনার ফিজিক্যালি আপনার সন্তানের সাথে থাকাটা ইম্পর্টেন্ট না, আপনি মানসিকভাবে কতক্ষণ আপনার সন্তানের সাথে আছেন, ওকে বুঝে কতক্ষণ আপনার ওর সাথে আছেন, দ্যাটস দ্য কোয়ালিটি টাইম। আয়শা, আরেকটু বলি আমি, প্লিজ আপু। ওকে, এখন আমরা তো আসলে ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় যে অফিসে গিয়েও কিন্তু একটু ভিডিও চ্যাট করা যায় বাচ্চার সাথে, ও দেখলো আপনিও দেখতে পেলেন, এটা একটা অপশন থাকে। আর যেটা যেটা আমি বললাম যে সবকিছুরই আসলে মাঝামাঝি পর্যায়ে থাকাটাই ভালো, সবচেয়ে খুব বেশি করা একেবারেই না করা, এটার চেয়ে মাঝামাঝিটা সবচেয়ে বেটার। আমরা জানি যে একটা বয়সে বাচ্চা কিন্তু ডিটাচ হবেই, সে স্কুলে যাবে
এবং আমরা যদি খুব ওরিড থাকি অ্যাটাচমেন্ট নিয়ে বা ওর সাথে আমি ডিটাচ হয়ে যাব, এই বিষয়টা যদি আমি ওরিড থাকি, এটা কিন্তু ট্রান্সফার হবে এনি হাউ আনকনসিয়াসলি, এটা কিন্তু ট্রান্সফার হতে থাকবে বাচ্চার মধ্যে। এবং আমরা জানি অনেক বাচ্চা কিন্তু প্রথম দিকে আমাদের কাছে অনেক বাচ্চা আসে, এসে বলে যে না, বাচ্চা স্কুলে বসতেই চাচ্ছে না, বাচ্চা একা থাকতেই চাচ্ছে না। তো এই যে ইনসিকিউর ফিলিংস, অর্থাৎ আমাদের এই পজিটিভ জিনিসটাই কিন্তু একসময় ওর জন্য নেগেটিভ বিষয় হিসেবে ওর কাছে চলে আসে। কিরকম মানে আউটপুটটা নেগেটিভ, যে আমি অ্যাটাচমেন্ট চাচ্ছি, বাচ্চাও অ্যাটাচমেন্ট চাচ্ছে, এবং পরবর্তীতে যখন ডিটাচমেন্টের সময় হচ্ছে তখন কিন্তু এই স্ট্রং অ্যাটাচমেন্টের ফলেই কিন্তু ডিটাচ করতে প্রবলেম হচ্ছে, কিন্তু যেটা আমাদের করতেই হচ্ছে। তো আলটিমেটলি সেখানেই একটা একটা জায়গা যেটা বলছিলাম যে অল্টারনেটিভ, এবং স্কুলে গিয়ে বাচ্চা কিছুদিন পর কিন্তু অ্যাডাপ্ট করতে পারে বেশ কিছু বাচ্চা, বিকজ অফ তখন ফ্রেন্ড তৈরি হয়, স্কুলের প্রতি ওর একটা ভালো লাগা তৈরি হয়, স্কুলের পরিবেশটা আস্তে 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 তার কিছু পরিচিত হয়, টিচারদেরকে সে ফলো করতে থাকে। সো ওই বিষয়গুলো কিন্তু একটা অল্টারনেটিভ জায়গাটা কিন্তু নিয়ে আসি আমরা, এবং তখন কিন্তু আস্তে আস্তে সেই স্কুলে বসতে থাকে। তো এই জায়গাটা শুধু এটুকুই অ্যাড করার ছিল যে ডিটাচমেন্ট কিছুটা হলেও দরকার আছে। এবং আপনি একটু ভেবে দেখেন না, আপনি এখন কোথায় আছেন, আপনি কাদের মেয়ে, কোথায় আছেন? হ্যাঁ, ডিটাচমেন্টটা, এই ফিলিংস, এই এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, পরবর্তীতে সার্ভাইভ করবার জন্য কিছুটা ডিটাচমেন্টের জায়গাটা আনা হয় দরকার, লাইফে প্রয়োজন, তবে সেটাকে কভার করে নিতে হবে। সো আরেকটা জিনিস, সেটাই, এবং আরেকটা জিনিস এই প্রশ্ন উত্তরে একদম না বললেই না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকেই সন্তানকে বলে যাওয়া যে আমি অফিসে যাচ্ছি, আমি আবার ঠিক এই সময়টা শেষ হলে তোমার কাছে চলে আসব। তার মানে ওকে একটা হোপ দেয়া, ও বুঝুক না বুঝুক, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস অ্যাজ এ সাইকোলজিস্ট বলছি, যে ওকে বলা আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কখন আসব। এবং এই জায়গাটা যখন বাচ্চা ছোটবেলা থেকে জানবে, ও কিন্তু কখনো আপনাকে আটকাবে না, কারণ ও জানে যে আপনি যাবেন এবং আপনি আবার আসবেন এবং কেন যাচ্ছেন। সো আমরা একদম শেষ পর্যায়ে একটা লাইন যদি শুধু বলি আয়শা, সেটা হচ্ছে যে অনেক বাচ্চা আছে কি, যখন ওরা বেশি একটা বাইরে যেতে পারে না, তো মা যখন যায় বা বাইরে যখন কেউ যায় খুব জেদ করতে থাকে সাথে যাবে। তো সেই দিক থেকে ওদেরকে লুকিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আমি মনে করি সাইকোলজিস্ট হিসেবে যে আমি যাচ্ছি এটা সে জানলো, আমি আসবো এটা সে এনশিওর হলো, এবং এটাও সে জানলো যে মা যতবার যাবে, মা না করলে, মা এলাও না করলে আমি কাজটা করতে পারবো না, বা ওর যে একটা বাউন্ডারি আছে, এই জায়গাটা তাহলে ও আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। বাট লুকিয়ে চলে যাওয়া, ওকে না জানিয়ে চলে যাওয়া, ওই জায়গাটা আমার অ্যাভয়েড করতে হবে। তো শিশির আপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা শেষ করব। তো শেষ করার আগে শুধু যদি একটা লাইনে জানতে চাই, প্যারেন্টসদেরকে কি বলতে চান? শুধু বলতে চাই প্যারেন্টসদের, অ্যাজ আ প্যারেন্টস এটা বলতে চাই যে জীবনে বড় হয়েছো কি হও নাই সেটা আসলে জরুরি না, জরুরি হলো স্ট্রেসলেস লাইফ লিড করো, ভালো মানুষ হও, তাহলে ইনশাল্লাহ একদিন তুমি ভালো থাকবে। এর বাইরে কিছু বলার নেই। সুন্দর করে বললেন আপু। এবং যাওয়ার আগে আমি যে কথাটা বলতে চাই, আজকে আমরা শেষ করছি, কিন্তু এটাই হয়তো অনেকের শেষ বলবো না, যে আমরা প্রত্যেকটা দিনই সূচনা করতে পারি। তো আজকের আমাদের পুরো আলোচনায় যদি একটা শব্দও আপনার সন্তানের সাথে কাজের ক্ষেত্রে, আপনার রিলেশনশিপে কাজে লেগে যায়, সেটাই আমাদের সার্থকতা। এবং একটা জিনিস, একটা লাইন দিয়ে শেষ করছি, আমি যেরকম সেভাবে যদি আমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তখনই কিন্তু সবচেয়ে কমফোর্টেবল লাগে আমার, তাই না? সো আমরাও যদি একটু ভাবি, আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের ইউনিক। সো আমার বাচ্চাটা ঠিক সেভাবেই সুন্দর, সে ঠিক যেরকম। সো আমরা আমার সন্তানকে অন্য কারোর মতো হতে বলবো না, অন্য কারোর সাথে তুলনা করব না। সে তার নিজের মতো সুন্দর, সে তার নিজের মতো সুন্দর। তার সৌন্দর্যগুলোকে যদি আমরা খুঁজে বের করি, তখন সেই কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে আপনার সর্বোচ্চ সহায়তা পাবে। তো আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যারা ছিলেন। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা খুব এনজয় করেছি দুজন কথা বলতে, শিশির আপুর সাথে, যেহেতু একসাথে অনেকদিন পরে কাজ করা হলো ডিপার্টমেন্টের পরে। সো ইটস আ গুড এক্সপিরিয়েন্স ফর আস।